জব করে যারা তাদের জীবন শুরু করি। হ্যাঁ, অফিস মিটিং ফার্স্ট শুরু করবো ইন্টারনেট দিয়ে, তাই না? দেখেন কম্পিউটার নেটওয়ার্কস করছি না আমরা। কম্পিউটার নেটওয়ার্কসে কি বলছি? কম্পিউটার নেটওয়ার্কসে আমরা করছি কি মানে দুইটা কম্পিউটিং ডিভাইস, ঠিক আছে, একটা অনেকগুলো কম্পিউটিং ডিভাইস যদি একত্রে কি করে ইনফরমেশন শেয়ার করে, তাকে আমরা কি বলছি? নেটওয়ার্ক বলছি না? ইনফরমেশন শেয়ার করতে পারে, রিসোর্স শেয়ার করতে পারে, প্রিন্টার শেয়ার করতে পারে, তারপরে আপনার করছি না আমরা এগুলো? করছেন তো? ইনফরমেশন অথবা রিসোর্স, যে কোনো রিসোর্স ইন্টারনেট হতে পারে, আপনার মানে ইমেজ ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, তারপরে আপনার প্রিন্টার, একটা প্রিন্টার আছে অফিসে, বাট কম্পিউটার অনেকগুলা, ইউজার অনেকগুলা, সবাই মিলে ব্যবহার করতে পারে। ওই সময় তো আমরা কম্পিউটার নেটওয়ার্ক করছি, তাই না? এখন দেখেন ইন্টারনেট শব্দটা আসছে কি থেকে? ইন্টার কানেক্টেড কম্পিউটার নেটওয়ার্ক। তার মানে এখানে কি অনেকগুলা কম্পিউটার মিলে কি ইন্টারনেট, তাই না? এখন দেখেন আমরা যদি ইন্টারনেটের সাথে যুক্ত হই মানে কি বোঝায়? কারণ আমরা টিম ভিউয়ার দেখাইছে না ক্লাসে, টিম ভিউয়ার দিয়ে দেখানোর কথা। টিম ভিউয়ার দিয়ে আমরা চাইলে ইয়াও করতে পারি, কি বলে, ডাটাও শেয়ারিং করতে পারি না? একজনের পিসিতে আরেকজন ঢুকে যাচ্ছে, তার মানে কি পুরো কম্পিউটার দুনিয়াটাই হাতের মুঠোয় চলে আসে, এরকম না একটা ব্যাপার? ঠিক আছে, এখন দেখেন ইন্টারনেট, এখানে আর কোনো কিছু লেখা আছে কিনা? আচ্ছা, ইন্টারনেট হচ্ছে ওয়াইডলি আচ্ছা IPv4 ইউজ করে, IPv6 এগুলো লাগবে না আপনাদের। আচ্ছা, তাইলে আমরা যদি বাসা, যেমন আমাদের বিআইটিএম এখানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক করা না? ঠিক আছে, একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক মিললে ধরেন আপনি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বললাম, বা পুরো ঢাকা শহরের কথা বললাম, পুরো ঢাকা শহর থেকে পুরো বাংলাদেশ আবার কি বাইরের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? সাবমেরিন কেবল দিয়ে আছে, তারপরে সাবমেরিন কেবলের চিত্র দেখছিলেন কিভাবে আছে? না না দেখেন গুগলে সার্চ দিয়ে আসবে চিত্র। এটা ঢুকছে কক্সবাজার দিয়ে, বুঝছেন? স্যার যে ইন্টারনেট নেটওয়ার্ক হ্যাঁ। রাউটিং করে কিভাবে? কি করে রাউটিং রাউটিং আছে, হ্যাঁ। সিস্টেম আছে। আমার হ্যাঁ বাসায় যে নেটওয়ার্ক, হ্যাঁ সেটার জন্য যে ডাটা ট্রান্সফার ইউজ করা হয়, অবশ্যই টেলিফোন কোম্পানি সেটা ইউজ করে না। টেলিফোন কোম্পানি নিজের নেটওয়ার্ক আছে। তারপর অবশ্যই ওইটা একটা wide area network। যেগুলো টিভি, হ্যাঁ? অবশ্যই এই নেটওয়ার্ক ইউজ করে না। কি স্যাটেলাইট। স্যাটেলাইট না, হ্যাঁ। স্যাটেলাইট শুনে আমি বলি, টেলিফোন আলাদের এটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেমন গ্রামীণ ফোন বা আমাদের টেলিকমিউনিকেশন, ওদের এটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, আর দুনিয়ার সবচেয়ে বড় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। গ্রামীণ ফোন, আমি যদি বিভিন্ন মোবাইল অপারেটর দিকে যাই সিমে, ওরা হচ্ছে টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক সাপ্লাই করে না। এটাই তো না, হ্যাঁ নেটওয়ার্ক না, টাওয়ারের নেটওয়ার্কটা কোথা থেকে আসে? রেডিও লিংক টাওয়ার একটার সাথে একটা নেটওয়ার্ক করে না, একটার সাথে একটা লিংক মানে করা। আমি তো জানতে চাচ্ছি যে এটা কি নেটওয়ার্ক, এটা কি ডিভাইস দ্বারা কানেক্ট করা হয়? গ্রামীণ ফোন এরাও আপনার ফাইবার লিংকও ব্যবহার করে, রেডিও লিংকও ব্যবহার করে, রেডিও মাইক্রোওয়েভ লিংক আছে, এই যে দেখবেন এগুলা ঝামেলা আছে আবার, এগুলো আপনার একদম এগুলো করে লাইন অফ সাইট কমিউনিকেশন বলে, একদম মুখোমুখি রাখা লাগবে, নাহলে কিন্তু হবে না এরকম। যেমন স্যাটেলাইট থেকে আর স্যাটেলাইট যে পৃথিবীতে যে আর্থ স্টেশন থাকে, মুখী রাখতে হবে, এক মুখে থাকা লাগবে। পৃথিবীতে যে আর্থ স্টেশন থাকে, যেটাকে আমরা ভিসেট বলি, ঠিক আছে, ওইটাও কিন্তু এক মুখে থাকা লাগে একদম, বুঝছেন? আর ঢাকার ভিতরে তো আপনার স্যাটেলাইটের যেগুলো, এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ নেটওয়ার্ক। ওগুলো, হ্যাঁ। এক ও ডাটা কোনো আঁকাবাঁকা করতে পারে না, ও সরাসরি, হ্যাঁ। এর মধ্যে মাঝে মাঝে ঠিক জেনে কেন বাতাস হয়ে গেলে, ভাই বলতে দাও, তুমি তো এটা কোশ্চেন করো না। হ্যাঁ, আরে বলতে থাকে, না 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 বলতে থাকে, আরে আরে কোন মেরে দিছে স্যার? তিনি জিরজির করে আপনার ওই স্যাটেলাইট ওইটার কারণে না। না না, আমি তো শেষ নাই, আমার তো শেষ নাই, আমার শেষ বলেন, হলে এটা বলেন, বলেন। অনেক কিছু। বলে রাই শেষ করো তুমি বলে ভালো কিছু বলতে বলেন। আচ্ছা, তো যখন আমরা নেটওয়ার্কের বিষয়ে আসবো, ডাটা ট্রান্সমিশন হয় তিন ভাবে আমি যতটুকু জানি। একটা হচ্ছে রেডিও, যেটা আমরা ইন্টারনেট ইউজ করি, রেডিওর মাধ্যমে। হ্যাঁ, দুই নম্বর যদি মোবাইল অপারেটরের কথা ভাবি, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। এটাও রেডিও। না, আমি বলি মাইক্রোওয়েভ। আর যদি আমি আপনার ইয়ের কথা ধরি, আপনার ওই অপটিক্যাল ফাইবার ওয়্যার, না, তারবিহীন বা তারওয়ালা কোনটা? এই মোবাইল, হ্যাঁ। এটা হচ্ছে রেডিও এন্ড মাইক্রোওয়েভ, দুটোর মাধ্যমেই টাওয়ারে সিগন্যাল পাঠানো হয়, টাওয়ার থেকে আমাদের মোবাইলে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। রেডিও আর কি কি বললেন? রেডিও আর মাইক্রোওয়েভ। শুনেন, সবই আমরা
রেডিও তরঙ্গের আন্ডারেই বলি। ওয়্যারলেস যত কিছু এগুলো আমরা যেগুলা ব্যবহার করি লাইট ছাড়া সবগুলা আমরা এগুলোকে বলি হচ্ছে কি রেডিও তরঙ্গই বলি, মানে রেডিও ওয়েভই বলি। ঠিক আছে, এগুলোকে মাইক্রোওয়েভ কখন বলবো? মাইক্রোওয়েভ রেডিওই বলি আমরা। ঠিক আছে, এখন দেখি আমরা, আপনি যেটা বলছেন কমিউনিকেশন হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে গাইডেড মিডিয়া আর একটা আনগাইডেড মিডিয়া। এইভাবে ভাগ করে, যে কোনো বইয়ে দেখবেন এইভাবে ভাগ করা, গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়াতে আসে হচ্ছে ওয়্যার্ড, ওয়্যার্ড ভাগ করে আবার কি, একটা হচ্ছে লাইট সিগন্যাল যাওয়া, যেটা আমরা ফাইবার অপটিকে দেখি, অথবা কপার ওয়্যার দিয়ে যেগুলা, আর ওয়্যারলেস বাকিগুলা। ঠিক আছে, আপনি যেভাবে তিন ভাবে না, হ্যাঁ আনগাইডেড মিডিয়া ওয়্যারলেস। ওয়্যারলেসে বহুত কাহিনী আছে। আচ্ছা স্যার, যেখানে আমার কোনো ব্রডব্যান্ডের লাইন যাওয়ার কোনো অপশন নেই, হ্যাঁ সেইখানে মাইক্রোওয়েভ দিয়ে করে, যে রেডিও লিংক ব্যবহার করে। আপনার প্রত্যেকটা টাওয়ারে সিগন্যাল পাঠানো হয় মাইক্রোওয়েভ। এখন শুনেন, ইয়ার এত বেশি মানে ডাটা ট্রাফিক এত বেশি, আপনার এই মোবাইল অপারেটররাও আপনার রেডিও লিংক ইয়া ব্যবহার করে, ফাইবার অপটিক ব্যবহার করে। ওদের ফাইবার অপটিক ব্যাকবোন ব্যবহার করে, ব্যাকবোনটা ফাইবার অপটিকের। প্রত্যেকটা টাওয়ার থেকে এক টাওয়ার থেকে আরেক টাওয়ার ব্যান্ডউইথ দেওয়া আছে, এই টাওয়ারে আমার 10 এমবি কানেকশন, হ্যাঁ এবং ওই 10 ইয়া দিয়ে করা। আর এখন আপনারা হয়তো জানেন কিনা জানি না, 3G আপনার আগের মতো সার্কিট সুইচিং দিয়ে কাজ করে, প্যাকেট সুইচিং এ কাজ করে এটা। ঠিক আছে, প্যাকেট সুইচিং এ যেহেতু কাজ করে, আপনি ইন্টারনেটের মানে আইএসপি থেকেও চাইলে নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই, এবং তা ওইটাই করে। ঠিক আছে, তাহলে আমি বলতেছিলাম কি, বাংলাদেশ থেকে যেমন পুরো বাংলাদেশ একটা নেটওয়ার্ক, তাই না, একাধিক ল্যান নিয়ে। তাহলে দেখেন বাংলাদেশ কক্সবাজার, কুতুবদিয়া, আমরা কক্সবাজার সরি কুতুবদিয়া টেকনাফ, ওই দিক দিয়ে গিয়ে বের হয়ে আপনার কি দেখছেন পুরা সাবমেরিনটা বলে, পুরো সাগরের ভিতর না, এটা প্রজেক্টের নাম আছে কি জানি, সাবমেরিন প্রজেক্টের নাম আছে, পুরোটা পড়েন আপনারা, ওদের ওয়েবসাইটও আছে, বুঝছেন তো? এমনি এটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এটা। আর হচ্ছে আপনার CSEME কি একটা আছে না নাম, বলতে পারতেছেন না? আরে না, আরে নামটাই তো মনে আসতেছে না। কাজ কিছু না তো, পুরা আপনার ডাটা ট্রান্সফার না, ফাইবার অপটিক ইয়া করছে, টানছে, মানে কি বলে সমুদ্রের নিচে দিয়ে, আরে সমুদ্রের নিচে দিয়ে মাঝে মধ্যে কাটা ইয়া কাজ টাজ করে, শুনেন না যে সমুদ্রের নিচে গ্যাস আসতেছে আর তার যাইতে হ্যাঁ 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 এরকম দ্বারা কি নাম, হ্যাঁ 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 এইটাই এই যে এইটা ঠিক করছো, এদের ওয়েবসাইটও আছে অবশ্য। ঠিক আছে, ঢুকলে এদের আপনার ডিটেইলস জানতে পারবেন এটা কি করছে। আরো একটা বাংলাদেশ আরো এক দিক দিয়ে জানি কানেক্টেড হবে, এখানে দেখেন, তাইলে দেখেন এখানে আপনার যারা আপনার একটু খেয়াল করেন, যেমন এখানে কে, যেমন আপনার সিঙ্গাপুর কই, সিঙ্গাপুর না এখানে না, সিঙ্গাপুর সম্ভবত এদিকে, এখানে দেখেন। তাহলে আপনার বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, এই কয়েকটা দেশ কিন্তু সবচেয়ে বেশি ব্যান্ডউইথ পাচ্ছে সহজে, ঠিক না? ঠিক আছে, তাহলে এখন আপনার এদিকে যেসব দেশ আছে তাদের কিন্তু বাংলাদেশ, যেমন ভুটানে বাংলাদেশ ব্যান্ডউইথ রপ্তানি করতেছে, শুনছেন না? এরপরে আমরা বাংলাদেশ থেকে বাহিরের সাথে নেটওয়ার্ক করা আরো উপায় আছে, সেটা স্যাটেলাইট দিয়ে, যেমন ম্যাঙ্গো টেলি সার্ভিস আগে এটা করতো, এখন ব্যবহার করে না। তবে বাংলাদেশের ভিতর দিয়ে আরো একটা লাইন গেছে, যশোর বেনাপোল দিয়ে ঢুকছে ইন্ডিয়াতে, এটার নাম হচ্ছে কি ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল সার্ভিস না কি জানি, ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল। ঠিক আছে, এটা বলতেছি কি বুঝছেন, এটা বাংলাদেশের। এবার হচ্ছে আমরা কি বললাম, ইন্টারনেট যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি বললাম, ইন্টারনেট, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। তাহলে দুনিয়ার যত নেট সবগুলো কি পিসি, আমি যদি একদম বাহির অনেক উপর থেকে খেয়াল করি, বুঝবো কি সবাই একসাথে কানেক্টেড, তাই না? বুঝতেছেন কথাটা? আচ্ছা, গেল ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি না পারি, এটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে WW আসতেছি পরে। তাহলে আমাদের ইন্টারনেটের জন্য কি লাগবে, হাই স্পিড ব্যাকবোন লাগবে না, ঠিক না? সেই ব্যাকবোনটা কি ফাইবার অপটিক্স এর বললাম। তারপরে টু ইন্টার কানেক্ট ভেরিয়াস কন্টিনেন্টস, কন্টিনেন্ট মানে তো বুঝেন, হ্যাঁ কন্টিনেন্ট মহাদেশ, কন্টিনেন্ট মানে বিভিন্ন মহাদেশের যুক্তের জন্য কি আছে, সাবমেরিন
কমিউনিকেশন আছে, তাই না? সাবমেরিন মানে কি? মেরিন মানে তো বুঝি আমরা সামুদ্রিক, সমুদ্র তল দিয়ে যেটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু ছিল, ওয়েব পেজ, ওয়েবসাইট, এগুলো ঠিক না? ইন্টারনেট ইজ ওয়াইডলি ডেপ্লয়েড অন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা পরে আসতেছি আমরা কি জিনিস, ইউজিং HTML লিংক পেজেস। HTML কি বলছিলাম জানা আছে তো? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এখানে আপনার লেখা আছে দেখেন, when a user request a page using some web browser located on, আমরা যদি কোনো একটা পেজের www.prothomalo.com দেই, এখানে কি কিছু পেজ আসে না, ইনফরমেশন আসে না, এটার কথাই বলা আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে বলা হচ্ছে কি, আচ্ছা ওয়েব সার্ভারের কথা বলতেছি আমি একটা করে আগে। ইন্টারনেট দিয়ে আমরা কি কি করতে পারি? ওয়েবসাইট, ইমেইল আছে, ইনস্ট্যান্ট মেসেজিং, তাও ইন্টারনেট কানেকশন দিয়ে। আচ্ছা, ব্লগিং, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, সবই করা যায় না ইন্টারনেট দিয়ে। তারপর ইউটিউবে ভিডিও দেখতেছি, এটা কি ভিডিও স্ট্রিমিং, ইন্টারনেটের মাধ্যমে, এটা গেল। এবার আমরা আমরা কিছু জিনিসপত্র জানি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব শুনছেন না নাম? আমরা www দিয়ে শুরু করি, ঠিক না? এখনকার ব্রাউজারে www দেওয়া লাগে না, ঠিক না? অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আগে দেওয়া লাগতো আমাদের, ঠিক আছে? হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলতেছি ভাস্ট কালেকশন অফ ইলেকট্রনিক ডকুমেন্টস দ্যাট আর লোকেটেড অন মেনি ডিফারেন্ট ওয়েব সার্ভার্স। নতুন আমরা কি পাইলাম? ওয়েব সার্ভারের কথা, ঠিক না? আমরা কি জানি সার্ভার মানে কি বলছিলাম ক্লাসে, বলছিলাম না সার্ভার কিন্তু একটা কম্পিউটিং ডিভাইস। সার্ভার, যে কোনো সার্ভারই কিন্তু কম্পিউটিং ডিভাইস, ঠিক আছে? চাইলে আমার ছোট মানে কিভাবে বলি, যেমন আপনাদের স্মার্ট ওয়াচ আছে না, ঠিক আছে? স্মার্ট ওয়াচটা ব্যবহার করতেছে কাকে? স্মার্টফোনটাকে, ঠিক আছে? স্মার্টফোন ছাড়া তো স্মার্ট ওয়াচ ব্যবহার করে নাকি নেই, শান্তি নেই। তাহলে স্মার্টফোনটা হচ্ছে ওইটার সাপেক্ষে সার্ভার। আবার স্মার্টফোনটা ধরেন বড় সড়ো একটা একটা প্রথম আলো ধরেন একটা ওয়েবসাইট দেখতে যাবে, সে কি করবে? অনলাইনে করে বা একটা অ্যাপস ডাউনলোড করলে অ্যাপসে আসবে না, ঠিক আছে? সে আবার আরেকজনের হেল্প নিচ্ছে, ঠিক না কথাটা? সার্ভার মানে কিছুই না, সার্ভার মানে একটা কম্পিউটিং ডিভাইসই, বাট আমরা বুঝবো কি মানে হাই পারফরমেন্স ওয়ালা কম্পিউটিং ডিভাইস, ঠিক আছে? যার সাথে হাই ব্যান্ডউইথ ওয়ালা ইন্টারনেট কানেকশন আছে, ঠিক আছে? তারপরে আপনার পারফরমেন্স একটু ভালো এবং সারাদিন যাতে চলতে পারে, কোনো হ্যাংট্যাং না করে, ঠিক আছে? এটাই বুঝি আমরা সার্ভার, আর কিছু না। ওয়েব সার্ভার মানে কি? যেখানে আমরা আমাদের যে ডকুমেন্টগুলো, এই যে আমরা HTML দিয়ে বললাম না এখানে, যে আমরা ইন্টারনেটে যেগুলো আমরা পেজ ঢুকি, এগুলো কি HTML পেজ, তাই না? ডিটেলস আসতেছি আমরা আরো। এই পেজগুলো যে দেখতেছি আমরা, এই পেজগুলো যেই ওয়েবসাইটে যেই কম্পিউটার থাকে, সেই কম্পিউটারকে বলতেছি আমরা ওয়েব সার্ভার, ঠিক আছে কথাটা? আপনারা চিন্তা করেন, আমার যদি এই পিসিতে কোনো ডকুমেন্ট রাখি, আমি আরেকজন যদি এসে ঢুকতে যায়, এখানে দেখা যাবে পারমিশন দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। পারমিশন দেওয়া না থাকলে দেখা যাবে পিংও পায় না অনেক সময়, ঠিক না? তাহলে আমি যদি এটা পিসিটার ওয়েব সার্ভার বানাইতে হয়, তাহলে আমার কিছু কাজ আছে, করবো আমরা, ঠিক আছে? পিসিটার যদি ওয়েব সার্ভার বানাই, তাহলে তার মানে কি এটার সাথে ইন্টারনেট কানেকশন করে দিই আমি, তাহলে দুনিয়ার যে কেউ কি করতে পারবে, এখানে ঢুকে যা আছে তা দেখতে পারবে। আপনারা খেয়াল করেন, আমি যদি এখানে FTP সার্ভার বানাই, পিসিটাকে FTP সার্ভার, আপনার নেটওয়ার্ক করা থাকে, পুরো নেটওয়ার্ক করাই তো আছে, তাহলে এখান থেকে যে কেউ ঢুকে এখানে ডাউনলোড করতে পারবেন না? জিনিসটা এরকমই, যেহেতু ইন্টারনেট মানে বলছি কি সবার সাথে সবার কানেক্টেড, বিশাল একটা কম্পিউটার নেটওয়ার্ক, এটা একটা কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। তাইলে আমি যদি যে কোনো একটা পিসিকে ওয়েব সার্ভার বানাই এবং ওখানে কিছু কিছু যদি রাখি, ঠিক আছে, এবং ওইটার সাথে ইন্টারনেট কানেকশন দিই, তাহলে দুনিয়ার যে কেউ এখানে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে কথাটা? এইটাই এই কথাটা লেখা আছে, দেখেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে একটা ভাস্ট কালেকশন অফ ইলেকট্রনিক ডকুমেন্টস যেটা on many different web servers and contain text, image, and so on that can be accessed by simply clicking links within a browser's web page. ঠিক আছে কথাটা? Web pages are created using hypertext markup language, যেটা আপনার কি টেক্সট বেস যে এডিটর আছে, নোটপ্যাড নিয়ে আমরা কাজ করছি না, ঠিক আছে? ওগুলো দিয়ে আমরা কি করতে পারবো, এটা ল্যাঙ্গুয়েজটা লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই একটা ওয়েব পেজ হচ্ছে কি একটা টুল, যেটা আচ্ছা একটা ওয়েব পেজ একটা ওয়ার্ড প্রসেসর বা যে কোনো একটা ইয়ার মতো একটা টুল বলতেছে, ঠিক আছে? ওয়ার্ড প্রসেসর আমরা টাইপ করে দেখতে পারি না এরকম, আবার ইমেজ ভিউয়ার যে সফটওয়্যার আছে, ইমেজ দেখতেছি এরকমই, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে শুধু HTML এর কথা লিখছি, বাকিগুলো লিখিনি, কঠিন লাগবে এই জন্য। XML আছে, আরও জিনিসপত্র আছে, এগুলো লেখা হয়নি, ঠিক আছে কথাটা? আর ওয়েব পেজটা কি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক না? এটা গেল। আচ্ছা, আমরা যদি একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ বানাই, সেই ওয়েব পেজটা যদি অন্য আরেকজন যদি দেখতে চায়, সেটা করার জন্য চাই, তাহলে কি করতে হবে?
ওই কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে আমরা ওয়েব সার্ভার আছে এরকম, ঠিক আছে, এটা ওয়েব সার্ভার সফটওয়্যার বলছি না অ্যাপ্লিকেশন বলছি, কারণ আছে, ঠিক আছে, ওয়েব সার্ভার বানানো আছে এরকম কোথাও যদি আমি কি করি রাখি এবং নেটওয়ার্ক করা থাকে, নেটওয়ার্ক বলতে কি ইন্টারনেট কানেক্টেডও বলতে পারি, নেটওয়ার্ক করা থাকেও বলতে পারি, ঠিক আছে। যেমন আপনারা খেয়াল করেন রাউটারে ঢুকেন না, ব্রাউজার দিয়ে একটু ঢুকেন, বা যেমন এই নেটগিয়ার রাউটার ঢুকছেন, www.netgear.net দিয়ে ঢুকা যায়, ঢুকছেন নাকি না আইপি দিয়ে ঢুকছেন? রাউটার লগইন ওই তো একটা মানে এরকম আর আছে নাকি? আমার কথা বুঝছেন? নেটগিয়ার রাউটার আইপি দিয়ে ঢুকছেন, হয়তো আইপি দিয়ে ঢুকা ছাড়াও আপনার অপর পাশে লেখা আছে কি routerlogin.net, routerlogin.net। তার মানে এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা যাবতীয় ইনফরমেশনের ভিতরে ওরা আছে, ওটার সাথে কিন্তু ইন্টারনেট কানেকশন নাই, আমি তো রাউটারেই ঢুকতেছি মাত্র, ঠিক আছে কথাটা। তার মানে ওইটাকে যদি আমি ওয়েব ব্রাউজার বলি, তাহলে আমি ওইটার সাথে যে কোনো কিছু একটা কম্পিউটার তো নেটওয়ার্ক করলাম না, কেবল যে লাগানো মানেই তো নেটওয়ার্ক করলাম, নেটওয়ার্ক করছি, তার মানে এখন আমার এই কম্পিউটার থেকে রাউটারে ঢুকতে পারতেছি, ঠিক আছে। এটা গেল দা ওয়েব সার্ভার সফটওয়্যার অ্যাকসেপ্টস হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, নাম শুনছেন তো? রিকোয়েস্ট ফ্রম ওয়েব ব্রাউজার কানেক্টেড টু দ্য ইন্টারনেট, রিট্রাইভস এ রিকোয়েস্ট ওয়েব পেজ ফ্রম স্টোরেজ, আচ্ছা এটা সিম্পল কথাটা। আমি যদি আমার ব্রাউজার থেকে ওয়েব ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে, এটা নিবে কে, যাবে কিভাবে? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে, এই প্রোটোকল ইউজ করে, ঠিক আছে, এবং ওয়েব ব্রাউজার এটা অ্যাকসেপ্ট করবে, করে আমার ডিজায়ার্ড ইনফরমেশন পাঠাবে, ঠিক আছে কথাটা। আরও কিছু ভেজাল জিনিস পড়ি, কি বলেন? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল মানে কি পড়ছেন না? অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল যেমন যেগুলো ক্লায়েন্ট সাইডে যেগুলো আমরা দেখি, যেমন ওয়েব ব্রাউজার যেখানে কাজ করি আমরা, এফটিপি, এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, ঠিক আছে। প্রোটোকলে এগুলো পড়ছিলেন তো আপনারা? প্রোটোকল অ্যাপ্লিকেশন নাইলে দেখে নিন, সোজা জিনিস। মানে আমি তো ইউজার যেখানে কাজ করে সেই, যেমন একটা ইমেল ক্লায়েন্ট, ধরেন মাইক্রোসফট আউটলুকে আমি কাজ করতেছি, ঠিক আছে, ইমেলটা পাঠাবো, তাহলে আউটলুকটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল, ঠিক আছে। ওয়েব ব্রাউজারে কাজ করতেছি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেলের প্রোটোকল, ঠিক আছে। হাইপারটেক্সট মার্কআপ প্রোটোকল এটা অ্যাপ্লিকেশন লেভেল, ঠিক আছে। আমি যা করবো এটাই হাইপারটেক্সট মার্কআপ প্রোটোকলে অ্যাপ্লিকেশন লেয়ার হয়ে, বাকি লেয়ার হয়ে হয়ে তারপরে কোথায় যাবে? ওয়েব ব্রাউজারে যাবে, ঠিক আছে কথাটা ক্লিয়ার? এটা এই যে এখানে লিখছি দেখেন, এই যে দিস হাইপারটেক্সট HTTP কমান্ড পাসেস থ্রু দ্য ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার হয়ে তারপরে, বুঝতেছেন আমার কথা? TCP IP করছেন না? তাহলে বাকি যে লেয়ারগুলো আছে, লেয়ার হয়ে তারপরে মিডিয়াতে যাবে, ঠিক আছে। ফজর রাব্বি ভাই বুঝছেন? আপনার ওই মিডিয়া, ঠিক আছে, সব প্রসেসিং হওয়ার পরে তারপরে মিডিয়ামে যাবে। মিডিয়াম এটা যে ওয়্যার্ড হইতে পারে, ওয়্যারলেস হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর ওয়েব পেজ রিকোয়েস্টটা যখন ওয়েব সার্ভার অ্যাকসেপ্ট করবে, তারপরে আবার সে পাঠাবে ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বলি কিছু জিনিস। আপনারা ওয়েব অ্যাড্রেস পড়ছেন না? ওয়েব অ্যাড্রেস বলতেছি, অ্যাড্রেস পড়ছেন না? অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং পড়ছেন? কি কি অ্যাড্রেসিং আছে? যেমন ম্যাক আছে, আইপি অ্যাড্রেস আছে, ঠিক না? আমরা যেমন ফোন দেই, একজন অ্যাড্রেসে নির্দিষ্ট একটা ফোন নাম্বার লাগে না? ইমেল পাঠাই নির্দিষ্ট একটা অ্যাড্রেস লাগে না? এরকম কম্পিউটার নেটওয়ার্কে তো অ্যাড্রেস লাগে না? যেমন আমরা নেটওয়ার্ক করি একটার সাথে একটা, আইপি অ্যাড্রেস ব্যবহার করি না? বুঝতেছেন কথা? অ্যাড্রেস ব্যবহার, অ্যাড্রেসিং তো পড়ার কথা আপনাদের। এখন দেখেন, আমি যদি একটা ওয়েব সার্ভারে কিছু ডকুমেন্ট রাখি, ওয়েব সার্ভারে যেহেতু আমরা কম্পিউটার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসই ব্যবহার করি, আইপি অ্যাড্রেস ব্যবহার করি না? আর ওয়েব সার্ভারে যদি আমি একটা ডাটা রাখি, ঠিক আছে, ওইটা যদি আমি এখান থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আইপি অ্যাড্রেস ব্যবহার করা লাগবে। এমন ধরেন আমি আইপি অ্যাড্রেস একটা ব্যবহার করে আমি ইয়া করি, দেখি দেখেন, দিলাম কিন্তু ওয়েব ব্রাউজার, একটা আইপি অ্যাড্রেস দিলাম না? এই দেখেন, আমরা একটা আইপি অ্যাড্রেস দিলাম না?
আইপি অ্যাড্রেস দিয়ে দেখেন লগ ইন করলাম, এই যে গুগলে ঢুকলো, তাই না? এরকম আমার তাহলে কি করা লাগবে, অসংখ্য আইপি অ্যাড্রেস মনে রাখতে হবে, ঠিক না? আমার যদি যে যে জায়গায় ঢুকতে চাই বা এখন তো একটা সময় তো ওয়েবসাইট বা সবকিছু কম ছিল, ঠিক না? এখন তো অনেক হয়ে গেছে, আমার অনেক মনে রাখতে হবে, ঠিক না? এটার জন্য আমার কি করছে এখানে সিস্টেম কি করে দিচ্ছে আমাদের, আপনার একটা মানে অ্যাড্রেস যেমন আমাদের কম্পিউটারের নাম আছে না? হ্যাঁ, কম্পিউটারের কিন্তু নাম আছে, আনতে পারেন এগুলা, চেঞ্জ করতে পারেন। এই যে যেমন এখানে কি আছে, এটার নাম আছে কি বিআইটিএম ট্রেইনার, তাই না? এটা না, এটা কম্পিউটার ডেসক্রিপশন, এই যে এখান থেকে চেঞ্জ করা লাগে, ঠিক আছে? যেমন আমার এই কম্পিউটারের তো একটা নাম আছে, একইভাবে দেখেন একইভাবে আমার যদি আমি আইপি অ্যাড্রেস একটু মনে না রেখে আমি তাহলে একইভাবে আমার যে ওয়েব পেজগুলো আছে, আমার কথা বুঝতেছেন, ওয়েব পেজ আর কয়েকটা ওয়েব পেজ মিলে হয় একটা ওয়েবসাইট, ঠিক আছে? কয়েকটা ওয়েব পেজ মিলে হয় ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটে যদি আমি ঢুকতে চাই তাহলে ওটার জন্য আলাদা আবার অ্যাড্রেস, আরেকটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে আমরা বলছি কি আমরা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, কি বলছি? ইউআরএল। ঠিক আছে কথাটা মনে থাকবে? আর একটা ইউআরএল কি কি থাকে বলেন তো? আচ্ছা এটা আসতেছি, একটা ইউআরএল কি কি থাকে তার আগে আমি বলি, আমি যে একটা ইউআরএল চাপলাম, তাই না? দেখেন ইউআরএল না, আমরা আইপি চাপলাম, এই যে আইপি, ঠিক না? ভালো করে দেখেন, এটা আইপি না? হ্যাঁ, আইপিটা এন্টার দিলাম, দেখেন গুগল আসলো না? তার মানে এই গুগলটা কিন্তু এই আইপির আন্ডারে আছে। স্যার আইপিটা পাওয়া যায় যে সিস্টেমে দিকে অ্যাড্রেস পিক করলে তো আইপি পাওয়া যায়। হ্যাঁ আইপিটা, হ্যাঁ ঠিক আছে কথাটা। আচ্ছা এবার গেল, এই জন্য এই কথা লিখছি, দেখেন এভরি অবজেক্ট ইন্টারনেট ইউনিক ইংলিশ, এবং ইউনিফর্ম রিসোর্স লোকেটরটা ইউনিক, যেহেতু অ্যাড্রেস অবশ্যই ইউনিক অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা does not recognize, আচ্ছা ইন্টারনেট does not recognize URL directly, ইন্টারনেট URL নিতে হবে, কারণ ইন্টারনেটে অ্যাড্রেসিং বলতে আমরা বুঝি আইপি অ্যাড্রেসিং, তাই না? আইপি অ্যাড্রেসিং, তাহলে এটার জন্য কি করে আপনার সে আরো একটা সার্ভারের হেল্প নেয়, বলছি এটাকে বলছি আমরা কি ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। এই ডোমেইন নেম সিস্টেমটা কি, এই যে এখানে লেখা আছে দেখেন, ইন অর্ডার ফর দ্য ইন্টারনেট টু ফাইন্ড এ ডকুমেন্ট অর অবজেক্ট, আচ্ছা ইউআরএল টু বি ট্রান্সলেটেড ইনটু আইপি অ্যাড্রেস, ঠিক আছে কথাটা? সেটা তো প্রাইমারি একটা সেকেন্ডারি থাকে বলছি এগুলো সবই আসতেছে, দেখেন ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হ্যাঁ, এখন আমি যদি ব্রাউজারে ইউনিফর্ম রিসোর্স লোকেটর টাইপ করি, ইন্টারনেট তো এটা বুঝতে পারবে না, সে কি করে নিতে হবে, তাকে আগে ইউআরএলটা থেকে আইপিতে কনভার্ট করে নিতে হবে। তাইলে আমার আরো একজনের হেল্প লাগতেছে, ওই হেল্পটাকে আমরা বলতেছি কি ডিএনএস সার্ভার, তার নাম কি ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন কি জিনিস আসতেছি আমরা, ঠিক আছে কথাটা? স্যার আবার বলেন স্যার, এই যে এখানে লেখা আছে, দেখেন টোটাল সুন্দর করে লিখে দিছি। বিভিন্ন ডাউনলোড করতে গেলে ওই ইউআরএল পেজ এসে থাকে বা কাজ করে না, আর এইগুলো তো অন্য কাইগুলো ট্রাবল শুটিং ভিন্ন জিনিস, আমরা তো কোনটা কি জিনিস করতেছি ইন্টারনেটে টপিকগুলো, ঠিক আছে? একটা ইউআরএল যে ক্লিক করছেন আপনি, কি কাজটা হচ্ছে এটা করতেছি আমরা, ঠিক আছে কথাটা? দেখা আছে এখানে টোটাল, তারপর মুখে বললাম তো, ঠিক আছে? তারপর আইপি তে কনভার্ট করে নিবে সে। এবার একটা ইউআরএল যদি সংজ্ঞা লিখি তাহলে এটা কি বলবেন আপনি, যদি সংজ্ঞা বলতে চাই, ইজ এ অ্যাড্রেস দ্যাট ইউনিকলি আইডেন্টিফাইজ ফাইল, ওয়েব পেজ, ইমেজ অর এনি আদার টাইপস অফ ইলেকট্রনিক ডকুমেন্টস দ্যাট রিসাইড অন দ্য ইন্টারনেট, এটা ইন্টারনেটে আছে, ঠিক আছে কথাটা? একটা ইউআরএল এর চারটা পার্ট থাকে, কয়টা পার্ট থাকে? একটা সার্ভিস টাইপ মানে বুঝতে পারছেন, আমরা যাই ওয়েব পেজে ঢুকে কিন্তু এইচটিটিপি থাকে, ঠিক না? আরো তবে এফটিপি আছে, যদি আপনি কোনো এফটিপি সার্ভারে ঢুকতে চান এফটিপি আছে। আপনি যদি মেইল টু লিখে ইয়া দেন, মেইল তো হয়তো আসবে না, যদি আউটলুক ইনস্টল থাকে আউটলুক দেখাবে, ঠিক আছে? ডোমেইন নেম থাকে, ডিরেক্টরি অথবা সাব ডিরেক্টরি থাকে, তারপরে ফাইল নেম থাকে, কোনটা কি জিনিস দেখি, ঠিক আছে? যেমন এখানে আপনার এটাকে বলতেছি আমরা ডোমেইন, এডু দেখি বলতেছি ডোমেইন, এগুলো হচ্ছে ডিরেক্টরি, কোন ডিরেক্টরিতে আছে, যেগুলো আমরা ওয়েব সার্ভার যদি বা এটা প্র্যাকটিক্যালি করবো আমরা, ঠিক আছে? কোন ডিরেক্টরিতে আছে, হ্যাঁ? এরপরে আপনার এটা হচ্ছে সাব ডোমেইন, আর এটা কি সার্ভিস, ঠিক না? ঠিক আছে কথাটা? আর এটা কি বলতেছি আমরা, এটাকে ডোমেইন নেম, আমার অ্যাড্রেস, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে? তাহলে ডোমেইন নেমের কাজ ডিএনএস, ডোমেইন নেম সিস্টেমের কাজ কি বললাম? আর কাজ হচ্ছে আপনার ইউআরএল কে আইপি তে কনভার্ট করবে, অথবা আইপি কে তো আইপি দিলে তো পাবোই আমরা, ঠিক আছে কথাটা? এখন দেখেন তাহলে ডিএনএস
ডোমেইন নেম সিস্টেম, এটাতে কি আছে তাহলে এর ভিতরে? যদি এটা একটা সার্ভার বলছি, কি আছে? আইপি আর বিভিন্ন ওয়েবসাইটের নাম, এইটাই আর কিছু না। তাহলে এটা একটা বড় একটা ডাটাবেস সার্ভার না? আসলে ডাটাবেসই তো আসলে এটা একটা, ঠিক না? এই জন্য এখানে লিখছি দেখেন, ডোমেইন নেম সিস্টেম ইজ এ লার্জ এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেস অফ ইন্টারনেট অ্যাড্রেসেস এন্ড ডোমেইন নেম। ঠিক আছে কথাটা? আমি যদি একটা নতুন একটা ডোমেইন নেম কিনে ইয়ে করতে চাই, তাহলে আমার কি করতে হবে? ডিএনএস আপডেট করা লাগবে। ঠিক আছে কথাটা? আপনারা কাজ করার সময় এখানে আমরা ডিএনএস বসাই না? হ্যাঁ, বসাইছে কোন ডিএনএস? হ্যাঁ, এখানে ডিএনএস দেওয়া লাগে না? যদি রাউটার দেওয়া থাকে তাহলে অটোমেটিক দিলে হয়, রাউটার একটা ব্যবহার করবে। আর যদি আমি ম্যানুয়ালি কনফিগার করতে চাই কোন ডিএনএস ব্যবহার করবে এটা দেওয়া লাগে এখানে। ঠিক আছে কথাটা? এখন দেখেন আমার ডিএনএসটা, যদি ডিএনএস চিত্র দেখাই কিছু, তাহলে আপনার ডিএনএসটা বুঝতে আরো সুবিধা হবে। এই যে দেখেন চিত্র দিচ্ছি, ইউজার কি করছে, www.amazon.com এ টাইপ করছে, amazon.com এটা ডিএনএস সার্ভার, তার কাছে কি বিভিন্ন ওয়েব পেজ আর তার ডোমেইন আর তার এগেইনস্টে যে আইপিটা তার কাছে সার্ভারে ডাটাবেজ আকারে আছে, সে কি করবে ওই আইপিটা প্রোভাইড করবে এবং সেই আইপিটা দিয়ে আপনার ওয়েব সার্ভারে কি করবে, রিকোয়েস্ট পাঠাইছে এবং সে ব্রাউজ করবে। ঠিক আছে কথাটা? এখন দেখেন আমার যদি ওয়েব সার্ভারটা, ডিএনএস সার্ভারটা যদি আপনি খেয়াল করেন, ধরুন পুরো ঢাকা কভারেজ করে ওটা আইএসপি আছে, ঠিক আছে? কারণ ওই আইএসপি ওয়ালারা যদি নিজেদের ডিএনএস সার্ভার না থাকে, নিজেদের যদি ডিএনএস সার্ভারটা না থাকে, তখন তারা ইউনিভার্সাল ডিএনএস, গুগলের নিজেদের ডিএনএস সার্ভার আছে, ইউনিভার্সাল ডিএনএস বলি আমরা, ঠিক আছে? ওগুলা ব্যবহার করে বা অন্য একজনের ডিএনএস সার্ভার ব্যবহার করতে যায় বাহিরের কোনো জায়গায়, তাহলে কি হবে? আপনার ব্রাউজিংটা স্লো হয়ে যাবে না? বুঝতেছেন কথাটা? ব্রাউজিংটা হবে স্লো। আচ্ছা, এটা হচ্ছে ডিএনএসটা কিভাবে কাজ করে, ডিএনএসটা কিভাবে কাজ করে পুরো লেখা আছে, ঠিক আছে? ডিএনএসটা মানে হচ্ছে যে আমি কিছু না, ডিএনএস হচ্ছে একটা ডাটাবেস আর কিছু না। মানে হ্যাঁ, ডাটাবেস প্লাস অ্যাপ্লিকেশনও, মানে তার কাজও আছে কিছু। মানে আমি ওই যে যদি সাইবার ক্রাইম করে, তো সাইবার ক্রাইম করলে যখন তাকে সার্চ করে বের করা হয়, তার মানে ডিএনএস দিয়ে বের করা হয় না, ডিএনএস দিয়ে না, ডিএনএস সব জায়গায় একই। ডিএনএস দিয়ে না। গুগলে ধরুন ডিএনএস দিয়ে আবার কিছু করতে পারবে না। আপনি যখন আইপি দিয়ে অ্যাকচুয়ালি কি মানে ডিএনএসটা কিছু না, তার কাছে আমার ওদের ডাটাবেজে যতগুলো শুধু ডাটাবেস না, তার এমনি কাজও আছে, মানে আপনাকে যত লিংক কনভার্ট করে থাকবে আর কি, মানে ডোমেইন নাম ডোমেইন না, না লিংক দিবে কেন? লিংক না, আমি বলতে শুধু domain, হ্যাঁ শুধু ডোমেইন, domain। ওদের ডাটাবেজে যত ডোমেইন থাকবে ওই সার্ভারের আন্ডারে যারা থাকবে তারা ওইটা করতে পারবে, মানে কি ব্রাউজ করতে পারবে। এখন শুনেন, যদি ওই ডিএনএস এ একটা ডিএনএস এ ধরেন আমার আইএসপি, যেটা আমার বাংলাদেশের লোকাল যে আইএসপি, বা আমি ঢাকায় একটা আইএসপি চালাচ্ছি, আমি একটা ডিএনএস সার্ভার কনফিগার করলাম, নতুন একজন ডোমেইন করলো, কিনলো, ঠিক আছে? তাহলে ওই ডোমেইনটা তো আমার এখানে আপডেট হয়নি, তাহলে ওইটা ব্রাউজ হবে না? ব্রাউজ হবে না? জানি অবশ্যই ব্রাউজ হবে। দেখেন কিভাবে সিস্টেমটা কি দেখি, দেখেন এখানে কি বলছে, একটা ইউজারে কি করলো, সে এই যে রিকোয়েস্ট পাঠাইছে না, দেখেন রিকোয়েস্ট পাঠাইছে, সে কি বলছে, রিকোয়েস্ট কোনটা পাঠাইছে, এটাতে এখানে পাঠাইছে, ঠিক না? এই দেখেন 1 নাম্বার 2 নাম্বার এটাতে পাঠাইছে না, ও কি বলতেছে, দি ডোমেইন নেম এত ইজ নট মাই ডাটা, নাই, ঠিক আছে? এগুলো ডাটা যদি ডিএনএস কনফিগারেশন করেন আছে, লিংক দেওয়া লাগে, এবং সর্বশেষ আপনার গুগলে যে ইউনিভার্সাল ডিএনএস ওইটাও দিয়ে রাখা লাগে, মানে সবসময় আপডেট হয়ে যায় রেগুলার, ঠিক আছে? এবং সে আরেকটাতে পাঠাইলো, ঠিক আছে? এবং তার কাছে যদি থেকে থাকে, সে কি করছে, আমার তাকে দিয়ে, ঠিক আছে কথাটা? ডিএনএস একটা সিম্পল কিছু না, সেটা হচ্ছে কি তার কাছে ডাটাবেসে যার কাছে যাচ্ছে কি যাচ্ছে, আমার তো মনে হয় যে আপনার 4 নাম্বারটা যাচ্ছে ডোমেইন নেম সিস্টেম, যেটা আমরা যেটা ডিএনএস বলতেছি, হ্যাঁ 4 নাম্বার কিছে, অ্যাড্রেস। ও আচ্ছা শুনেন, 4 নাম্বার কিছে, গেট আই ক্যাশ দ্যাট ফর এ হোয়াইল ইন কেস। আচ্ছা শুনেন, এখানে কাহিনী হচ্ছে, শুনে আমাদের লোকাল যে আইএসপি গুলা সার্ভার, তাদের নিজেদের ডিএনএস থাকে, এগুলো আসলে অরিজিনাল ডিএনএস সার্ভার, এটা হচ্ছে ক্যাশ করা ডিএনএস গুলা। আমরা বাংলাদেশে যারা রেগুলার যেসব সাইট ভিজিট করি, সেগুলার ডিএনএস এ এটা ক্যাশ করে রাখে, যাতে চট করে দিয়ে দিতে পারে আইপিটা, ঠিক আছে? এবং আপনার এটা এই কথাটা এই জন্য বলছে, আপনার আমার যে রিকোয়েস্ট পাঠিয়েছে ওর কাছে নাই এটা, ঠিক আছে? ছিল না, সে আরেকজনের কাছ থেকে নিয়ে আনছে না, ঠিক আছে? সেকেন্ডারি ডিএনএস। হ্যাঁ, সেকেন্ডারি ডিএনএস বা ক্যাশ। তাহলে
ও ওর কাছ থেকে হেল্প নিয়ে আসছে না এবং সে এটাও বলতেছে আমি এটা ক্যাশ করে রাখছি ফিউচারে যদি অন্য একটা ইউজার দেয় তাহলে আমি একটা রিকোয়েস্ট পাঠাবেন ওই মানে ওর ডাটাবেসটাও আপডেট করে নিছে ঠিক আছে কথা এরপরে সে যদি ডিএনএস পায় তারপরে কাজ কি তার সরি ডিএনএস থেকে কি পাবে আইপি পাবে তাই না এই চিত্র দিলাম না আইপি পাবে সে আইপি দিয়ে কোথায় গেছে দেখেন ওই যে ওয়েব সার্ভার সেই যে ওয়েবসাইটে ঢুকতে দিয়েছিল সেই ওয়েবসাইটে যে ওয়েব সার্ভারে আছে সেই ওয়েব সার্ভার চাইলে আমরা আমাদের এইসব পিসিকেও আমরা চাইলে ওয়েব সার্ভার বানাতে পারবো কোনো অসুবিধা নেই খালি লিনাক্স দিয়ে অথবা উইন্ডোজ সার্ভার দিয়ে ওয়েব সার্ভার বানাবো ইন্টারনেট কানেকশন দিব আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারবেন যদি আমরা ডোমেইন নিয়ে থাকি তাহলে ডোমেইন ব্যবহার করবো আর ডোমেইন না নিয়ে থাকলে আইপি দিব আইপি দিলেই কাজ করবে ঠিক আছে কথাটা আমি দেখি দেখাইতে পারি কিনা ক্লাউডে কাজ করছেন কেউ দেখি ক্লাউড দিয়ে বানানো যায় আমরা পারি কিনা দেখি ঠিক আছে ক্লিয়ার এটা ডিএনএস ক্লাউড বলতে কি ক্লাউড সার্ভারের কথা বলছেন অন ক্লাউড অ্যামাজন আপনারা দেখলাম ক্লাউডে বেশ কয়েকজন লেখছেন এই জন্য বললাম দেখি সুযোগ হলে একটু শিখে ক্লাউড ভাই কি বলে তাইলে আপনারা দেখেন আমি এখানে আরেকটু কিছু জিনিস বলছি আরো কিছু সেটা হচ্ছে আগেই বলে নিছি আমরা আইপি অ্যাড্রেস তো আমাদের মুখের কথা না এত আইপি অ্যাড্রেস মনে রাখা কোন ওয়েব সার্ভারের কত আইপি অ্যাড্রেস মুখে রাখা সম্ভব ঠিক আছে আমি এখন একটা নতুন নিজে একটা ওয়েবসাইট বানাইলাম বা একটা ওয়েব সার্ভার বানাইলাম অথবা ডোমেইন কিনে আইপি নিজেরটাই মনে থাকবে না ঠিক না মনে থাকলে আইপি দিয়ে ঢুকবো কিন্তু যদি ডোমেইন নিলে সুবিধা কি শুধু নামটা দিয়ে নামটা তো মনে থাকবে যেমন গুগল ফেসবুক এগুলো তো এমনি মনে থাকে ঠিক না এবার আসে ডোমেইন নেম কি জিনিস নাকি ডোমেইন নেম বলতে আমরা কম্পিউটারে যে সি ভিতরে বিভিন্ন ফোল্ডার থাকে না এরকম ডোমেইন ঠিক আছে ডোমেইন নেম কেন এরপর আপনার ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম এটা কিছু না এখানে খালি দেখেন ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেমের আগে এটা কি www. মানে এটা www বুঝায় কি আমার এটা ওয়েব সার্ভারে আছে এটা আমার দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো ঠিক আছে প্রথম ওয়েব সার্ভার কে বানাইছে বলেন তো www. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাঁ জানেন না মিস্টার ফজলিলাই ফজলে লেভেল তো মিডিয়া নিয়ে আছে মিডিয়া দেখেন এখানে আমরা যে .com কমার্শিয়াল .org অর্গানাইজেশনাল .gov গভর্নমেন্টাল .info ইনফরমেশন এগুলা ব্যবহার করে এগুলো হচ্ছে ডোমেইন ঠিক আছে বিভিন্ন ডোমেইন আর এই যে অংশটা এটা কি বলি আমরা ডোমেইন নেম ঠিক আছে কথাটা আর ফুলি কোয়ালিফাইড ডোমেইন কখন বলবো যখন তার কি ধরনের কি বলে সার্ভিস ব্যবহার করতেছে সেটা বুঝায় সেটা দেখাই সহজে এটাকে বলি আমরা প্রথম ডোমেইন নেম আসছে বলে টিম বার্নার্স লি মনে হয় নাকি সার্নের নাম শুনছেন না হ্যাঁ ফিজিক্সের ছাত্রদের সার্নটা বলে হচ্ছে স্যার এরকম যে বিভিন্ন নাম মনে থাকে না দেয় হ্যাঁ ইন্টারমিডিয়েট ইকোনমিক্সে নিজের নাম বন্ধুর নাম দিয়ে সংজ্ঞা দিয়ে দিছি খুব ভালো সার্নের নাম শুনছেন তো কিছুদিন আগে ওরা কি জানি বাংলাদেশের বোস হিগেন বোস না কি জানি বের করলো ওই সার্নে সুইজারল্যান্ডে ওখানে সর্বপ্রথম আপনার ইন্টারনেটের ওয়ার্ল্ড ওয়াইড আইডিয়াটা করছে ওরা ওখানে একটা ওয়েবসাইট বানাইছে দূর থেকে যাতে কেউ ঢুকতে পারে কাজ করতে পারে আমি নিজের নাম দিছি ইকোনমিক্স ইন্টারমিডিয়েট ক্লিয়ার আচ্ছা এই কথাটা আবার ঘুরে ফিরে একই কথা তাহলে ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম একটা আইপি অ্যাড্রেসের আন্ডারে থাকতে হবে ঠিক আছে আর এই জিনিস চেঞ্জটাকে বলতেছি আমরা নেম রেজুলেশন ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা যদি কেউ যদি আমরা ফিউচারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিজনেস করতে চাই তাহলে আমার সব কিছুর সাথে আমার একটা ডিএনএস সার্ভারও আলাদা কনফিগারেশন করলে ইউজারদের সুবিধা হবে ঠিক আছে তারা আপনার যদি স্পিড পাবে আর কিছু না আমার ডিএনএস সার্ভারে যেগুলো অ্যাড করা আছে সাপোজ যদি কোন একটা ইউজার আমার অ্যাড করা নাই তখন কি হবে তখন কি সে টাইম নেবে তারপরে আবার টাইম নেবে এই যে প্রথমবার মানে প্রথমবার একবার ওইখান প্রথমবার থেকে সে আপডেট করে নিবে আচ্ছা পরে আপডেট ক্যাশ করে নিছে আর স্যার আপনি যে সময় আইপিটা বসেন তখন কি এই ডিএনএস এ না যায় না ডাইরেক্ট আইপি দিলে কুইক হবে কাজ ঠিক আছে আইপি দিলে ডিএনএস এর লাগবে আইপি দিলে তো আমার সরাসরি ওয়েব সার্ভারে চলে গেল কোথায় আছে ঠিক আছে আইপি তো এটা একটা অ্যাড্রেস ঠিক না অ্যাড্রেস মানেই তো সে খুঁজবে কোথায় আছে অ্যাড্রেস না
আচ্ছা, এখানে আমি অল্প কিছু জিনিস লিখছি, যেমন আপনারা যদি কারো কাছ থেকে ইয়া নিতেও চান, বলে মানে সার্ভিস নেনও, যদি তাদের ডিএনএস ব্যবহার করেন সুবিধা হবে কি ব্রাউজিং স্পিড ভালো পাবেন। আর যদি তাদের ইয়া না নেন, গুগলের ইউনিভার্সাল ডিএনএস বা অন্য কোনো ডিএনএস ব্যবহার করেন, স্পিড একটু স্লো হয়ে যাবে, কিছু নেই, প্রসেসিংটার কারণে, ঠিক আছে কথাটা? আচ্ছা, এবারে যখন আপনি আবার ডিএনএস বসাবেন তখন দেখা যাবে যারা যে ডিএনএসটা দিচ্ছে ওইটার সাথে আপনি ব্যাকআপটা গুগলে রাখতে পারেন। গুগল ইউনিভার্সাল ডিএনএস এর জানেন আইপি গুলা জানেন না? 8.8.8.44.88.88.44 এগুলা, ঠিক না? ক্লিয়ার তো এগুলা? সিম্পল জিনিস পাবো, ডিএনএস দেখাইলাম আর কিছু না। এখন শুনেন, আমরা বিভিন্ন মেলা বা অনলাইনে টেকটিউসে ঢুকলে আমরা দেখি খালি ডোমেইন কিনুন, হোস্টিং কিনুন, দেখি না? বিজ্ঞাপন দেখি, এগুলো কি বুঝি আমরা? তাই আমি একটা ওয়েবসাইট বানাইলাম আমার কোম্পানির জন্য, আমার এটা কি করতে হবে? একটা ওয়েব সার্ভারে রাখতে হবে না, ঠিক না? এখন আমি কি নিজে ওয়েব সার্ভার বানাই নিজের পিসিতে রাখা সম্ভব না? এটা 24 ঘন্টা অন থাকা লাগবে, তাই না? বুঝতেছেন? আমরা তো তখন বকবক করলাম ওয়েব সার্ভার, ডিএনএস এগুলো নিয়ে, ঠিক না? এখন আমি একটা নিজের অফিসের জন্য বা নিজের জন্য একটা ওয়েবসাইট বানাইলাম। ওয়েবসাইট তো আমরা বানাইতে পারি নাকি? ওয়েবসাইট বানাই না, তাহলে সেই ওয়েবসাইট বানাই আমরা যদি নিজের পিসির ওয়েব সার্ভার বানাই, ইন্টারনেট কানেকশন দিই, বহুত কাহিনী আছে, ঠিক আছে? এটা আবার ব্যাকআপ নেওয়া লাগবে, যদি একটা ডাউনলোড ওটা আপ হবে, তারপর আবার ইন্টারনেটটাও ব্যাকআপ নেওয়া লাগবে, বহুত কাহিনী না? ঠিক আছে? 24 ঘন্টা পিসি অন? হ্যাঁ, 24 ঘন্টা কি, বছরে 365 দিন অন রাখা লাগবে, লাগবে না? নাইলে আপনি রাত্রেবেলা অফ করে দিলে রাত্রেবেলা বিদেশ থেকে, ওখানে তো দিন, ওরা ধরেন আপনার ওয়েবসাইটে ঢুকতে চায়, কিভাবে ঢুকবে? ঠিক আছে? স্বাভাবিক। তাহলে বুঝতেছেন আপনার আমাদের পার্সোনাল পিসি বা পার্সোনাল মোবাইল ফোন এগুলো যেভাবে আমরা ইয়া করি, সার্ভিস জন্য এটা চার্জ কমে গেছে, অফ হয়ে যাক, অসুবিধা নেই, এত ইয়া না। কিন্তু ওখানে আপনার ধরেন ডাউন হয়ে যাওয়া মানে কি 1000-2000 ইউজার ঢুকতে পারতেছে না, আপনার ওয়েবসাইট বন্ধ, সার্ভিস বন্ধ পুরো। আপনি ধরেন একটা রেজাল্ট দিচ্ছেন, সবাই হিট করতে যাবে, ওখানে ঢুকবে, ঠিক আছে? রেজাল্ট বন্ধ, কেউ ঢুকতে পারবে না যদি ওয়েব সার্ভার বন্ধ হয়ে থাকে, ঠিক না? এরকম না ব্যাপারটা? এখন দেখেন, এই জন্য আমার কি করতে হবে, আরেকজনের যে ওয়েব সার্ভার সার্ভিস দেয়, যে সার্ভিস দেয় সে একসাথে 1000 জনকে সার্ভিস দিতে পারে, ঠিক আছে? তার ব্যাকআপ আছে, তারপর আপনার আবার সার্ভারের ইয়া আছে, কি বলে, 24 ঘন্টা চলবে, এটা হিট হবে না? তাই হিটটাকে তো অবশ্যই এমনভাবে এমন রুমে রাখতে হবে যেটা হিটটা যাতে বের হয়ে যেতে পারে, ঠিক আছে? তাইলে যে আমাকে ওয়েব সার্ভার এই সার্ভিসটা দিবে তার হেল্প নিতে হবে আমার, তাই না? আবার আমার যদি ডাটাবেস থাকে, আমার ওয়েবসাইটে যদি ডাটাবেস থাকে, তাহলে আমার ডাটাবেস সার্ভারও লাগবে না? আমরা পিসিকে ডাটাবেস সার্ভার আর ইয়া করে কাজ করছি না, ঠিক আছে? তাইলে আমার যে সার্ভিসটা দেয় তাকে তার কাছে ধারণা দিতে হবে, ঠিক না? এই জিনিসটাকে আমরা বলতেছি, তার ওয়েব সার্ভারে আমাকে আমার ওয়েবসাইটটা রাখতে হবে, ঠিক না? ডাটাবেসটা রাখতে হবে। তারপরে আমরা ইন্টারনেট ওয়েব সার্ভার, যেহেতু দুনিয়ার যে কোনো মানুষ ওখানে ইয়া করলে ঢুকতে পারবে, এই জিনিসটাকে আমরা বলতেছি কি হোস্টিং সার্ভিস। কি বলছি? হোস্টিং সার্ভিস। ঠিক আছে? আপনারা হোস্টিং সার্ভিসের মধ্যে আপনার দেখবেন এই কয়টা জিনিস লেখা থাকে, দেখবেন আপনার বলবে কি হোস্টিং স্পেস। এত হোস্টিং স্পেস মানে আমার ওয়েব পেজটা, আমি যে ওয়েব পেজ বানাই ফেলছি যেটা, ঠিক আছে? ওই আমরা সেভ দেই না ওয়েব পেজ, দেখি না অনেকগুলো ফোল্ডার সব বিভিন্ন জিনিসপত্র আসে, ওইটাই হচ্ছে আমরা কি পুরা পেজটা। আপনারা পুরা ইয়া নামাইতে পারেন, পুরা ওয়েবসাইট পারেন? আমরা কিন্তু আগে এরকম করা লাগতো, আমরা আগে ভার্সিটি ল্যাবে মানে কিছু হ্যাঁ কমপ্লিট হয়েছে, কারণ আমার বাসায় তো ইন্টারনেট ছিল না, ঠিক আছে? পুরো ওয়েবসাইট নিয়ে কাজ করা যায় ভালোই কিছু, যেমন আমরা দরকারি কিছু ওয়েবসাইট, যেমন মনে আছে অল অ্যাবাউটস অফ সার্কিট, পুরা ইয়াটা নামাই ফেলছিলাম, একটা সার্কিট ওয়েবসাইট ছিল প্রথম দিকে, বেশ কয়েকটা সাইট এরকম পুরা নামাই বাসায় বসে বসে কাজ করা করে দেখছি, ঠিক আছে? কারণ একটা সেভ করে, তখন তো পিডিএফ করার অপশন ছিল না। ওইটা কি স্যার হচ্ছে ওই এইচটিএমএল? হ্যাঁ, এইচটিএমএল দিয়ে না এইচটিএমএল না, এটা ছোট সফটওয়্যারও আছে, আবার ইয়া দিয়েও করা যায়। আপনাদের ইয়া আইডিএম দিছিলাম আপনাদের, জি স্যার। আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। না হাতের সার্ভিস ছিল, এই যে রোলের সার্ভিস ছিল, ফাইলটার ভিতরে ছিল। এই যে একটা সফটওয়্যার আছে বুঝছেন, কি নাম এটা? এইচটিএমএল এইচটি ট্র্যাক। এটা দেন দিয়ে একটা ওয়েবসাইট, ছোটখাটো ওয়েবসাইট, এমন ওয়েবসাইট দিয়ে না যেটা বিজ্ঞাপন আছে বিশাল অনেক পেজ, এরকম না, ছোটখাটো একটা ওয়েবসাইট দেন দিয়ে একটু অপেক্ষা করেন, করলে আপনার পুরো ওয়েবসাইটটা নামাই দেখাবে, এবং আপনি ক্লিক করে ক্লিক করলে ইয়াও করবে এরকম। আমরা একটা পেজ নামাইলে কি হয়, ওই পেজটাই নামে, ওখানে কোনো কিছু আন্ডারে কোনো পেজ থাকলে ক্লিক করলে কাজ করে না, তাই না? বুঝতেছেন আমার কথা?
আমাদের আইটি ডিপার্টমেন্টে ঢুকি, হ্যাঁ ঠিক আছে। আমি যদি এই পেজটা সেভ করি, হ্যাঁ আচ্ছা পেজটা পুরো লোড হোক, এগুলো তো বুঝেন আপনারা নাকি, পেজে লোড হচ্ছে, হ্যাঁ কন্ট্রোল এস দিয়ে সেভ করি, হ্যাঁ ডেস্কটপে নিয়ে সেভ করি। সেভ হয়েছে কোনটা, এটা তাই না, এটা আবার টেক্সট মোডে আছে, তার মানে এটা আমরা ব্রাউজার দিয়ে ওপেন করি, যেহেতু HTML তাহলে আমরা ব্রাউজার দিয়ে ওপেন করি, হ্যাঁ ব্রাউজার দিয়ে ওপেন করলে আমরা বুঝতে পারবো এটা HTML মানে কি, যেহেতু এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, এটা ব্রাউজার দিয়ে ওপেন না করলে বুঝবো না আমরা কিছু। এই যে করছি না, এখন দেখেন আমি যদি ইনসাইটে যাই, সার্ভিস যাই, হবে অন্য কোথাও যদি ঢুকতে চাই, এটা তো ওয়েবসাইটে আছে বিধায়, আমার যদি ইন্টারনেট না থাকে কোথাও যদি ক্লিক করি ঢুকবে না কিন্তু, কারণ কেন ঢুকবে না, কারণ পুরো পেজ অন্যান্য ভিতরে আন্ডার যে লিঙ্কগুলো আছে ওগুলো সব ডাউনলোড হয়নি, ঠিক আছে। আপনারা যদি HT ট্যাগ দিয়ে নামান তাহলে আপনার সব সাবলিঙ্ক সহ ডাউনলোড হবে। আর যদি IDM থাকে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নাম শুনছেন? হ্যাঁ ওইটা দিয়ে গ্র্যাবার একটা কথা আছে, গ্র্যাবার কি শব্দ বললাম, গ্র্যাবার, গ্র্যাবার GRABBER গ্র্যাবার, ওই গ্র্যাবার দিয়েও আপনার পুরো ওয়েবসাইট নামানো যায়, ঠিক আছে। আপনারা যদি প্র্যাকটিস করতে চান, আমি ওয়েবসাইট মানে স্যার আপনি এখন থেকে সেভ করবেন HT ট্যাগার তো ছোট একটা সফটওয়্যার, আবার IDM থাকলে IDM দিয়েও পারবেন ডাউনলোড করতে, আমি দেখাবো দাঁড়ান। আমি দুইটা সফটওয়্যার দিয়ে দিলাম, যদি মন চায় দেখেন, অথবা আমরা প্র্যাকটিস করে দেখাবো তাহলে। ওখানে তো এই যে কোনো বলেন। ওয়েব পেজে যায় সেভ ওয়েব পেজ দিলে তো পুরো সাইট আরে সেভ ওয়েব পেজ চেক নিজেই দেখেন, সেভ ওয়েব পেজ দিলে যেটা ডাউন করবো ওই পেজটাই ডাউনলোড হবে, এরপরে সাব লিংকে যাইতে পারবেন না, সাবলিঙ্কে যাবে না। মানে শুধু পেজটাকে কপি করা। পুরো ওয়েব ওই ওয়েবে আমরা করতেছি কি, ওয়েবসাইট ওয়েব পেজ, আমাদের কন্টেন্টের তাই তো ছিল, ওয়েবসাইট ওয়েব, কয়েকটা ওয়েব পেজ মিলে হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে। আপনি যখন সেভ দিবেন শুধু একটা ওয়েবসাইটটা ডাউনলোড হয়, বাট আপনি এখন চাচ্ছেন যে অফলাইনে বাসায় বসে বসে পুরোটা দেখবেন, অথবা ধরেন একটা অ্যাসাইনমেন্ট লাগতেছে আপনার, এমন জায়গায় করা নেক্সট দেওয়া টিউটোরিয়াল বানাই রাখছে, কি করলেন পুরো ওয়েব পেজটা নামাই ফেললেন, নিয়ে নামাই বসে বসে কাজ করলেন, ঠিক আছে। এখন তো ইন্টারনেটে অ্যাভেলেবিলিটি বাড়ছে, এখন আর এগুলা ব্যবহার করতে আইডিএম থাকা সত্ত্বেও স্যার অনেক সময় ভিডিও ডাউনলোডের সময় ফ্ল্যাশ প্লেয়ার চাই, এটা কেন? কি আইডিএম থাকা সত্ত্বেও অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার চাবে না সামনে, অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার আস্তে আস্তে উঠাই দিচ্ছে, ভবিষ্যতে চাবে না আর, চিন্তা কিছু না, হ্যাঁ ক্রমে লাগে না, উঠে দিছি। লাগে না। আবার ফায়ারফক্স HTML5 নিয়ে কাজ করছেন, শুনছেন নাম? হ্যাঁ স্যার। কম্পিউটার সায়েন্স থেকে আপনি, কম্পিউটার সায়েন্স, ও আপনি ইলেকট্রিক্যাল, আমি ভুলে গেছি, ইউনাইটেড না, ভুলে গেছি। এখন HTML5 এ আপনার ফ্ল্যাশ প্লেয়ার লাগে না, কোডিং করলে ডাইরেক্ট কাজ করে। আমরা দুইটা সফটওয়্যার দিয়ে দিছি, আপনি যদি না পারেন পরে দেখবো, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, হোস্টিং স্পেস মানে কি, আমি যদি পুরো ওয়েবসাইটটা নামাই অথবা পুরো ওয়েবসাইট বানাই, বানানোর পরে যেটা আসবে সেটাই হচ্ছে কি আমার কি, যে স্পেসটা দখল করবে এটা হচ্ছে হোস্টিং স্পেস, ঠিক আছে কথাটা। আর আমি এখানে যদি ভিতরে কিছু ফাইল টাইল রাখি, এখন তো আমরা কি করি, গুগল ড্রাইভে রেখে গুগল ড্রাইভের ওই লিঙ্কটারে কি করি, ওই কি বলে গ্লোবাল করে দেই, মানে ইউনিভার্সাল করে দেই, করে কি করি আমরা ওই লিঙ্কটা দিয়ে দিই বিভিন্ন জায়গায়, ঠিক না, এইভাবেই করে কিন্তু খেয়াল করে, ঠিক আছে। এখানে করলে সুবিধা কি, আপনার একসাথে অনেকজন হিট করলে অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা বলতেছি হোস্টিং স্পেসও কম লাগে, হ্যাঁ। এরপর ব্যান্ডউইথ মানে কি বললাম, দেখেন ব্যান্ডউইথ, আমি একটা ইউজার যে ওদের যে একটা ওয়েবসাইটে ঢুকতেছি, 10 জন যদি ঢুকি, ঠিক আছে, প্রত্যেকজন ওখানে তো ইন্টারনেট কানেক্টেড আছে, ওখান থেকে তো আমার রিকোয়েস্টটা যাবে, আমি যে রিকোয়েস্ট করছি একটা ওয়েব সার্ভার আমাকে রিকোয়েস্টটা পাঠাবে না, তাহলে এইখানে ব্যান্ডউইথ খরচ হবে না, সেই ব্যান্ডউইথটা, ঠিক আছে, বুঝতেছেন কথাটা। আমি যে ব্যবহার করছি ব্যান্ডউইথ, এখন দেখেন ব্যান্ডউইথ এখানে দুই ধরনের আছে কিন্তু, একটা হচ্ছে ওদের ইন্টারনেট ব্যান্ডউইথ, ওদের যদি ইন্টারনেট ব্যান্ডউইথ এখন 10 Mbps হয়ে থাকে, একটা রিকোয়েস্ট যদি 1 Mbps করে খরচ হয়, তাহলে 10 জন গেল, 10 জন একসাথে হিট করলেই তো শেষ, তার মানে অন্য কেউ আর ঢুকতেই পারবে না, তাই না, বুঝতেছেন কথাটা। এইটা একটা ব্যান্ডউইথ। আরেকটা ব্যান্ডউইথ হচ্ছে আমার ইউজার, আমার ওই ওয়েব পেজে কতজন
ঢুকতেছে, সে কাউন্ট করা 1 + 2 + 3 প্লাস করে। আমরা ওই যে ব্যান্ডউইথ নেই না ইয়াতে, 20 জিবি ব্যান্ডউইথ নেই, এটা কি যত ব্যবহার করি ইউজেজ অনুযায়ী কাউন্ট করে না? এটা এক ব্যান্ডউইথ, মানে ব্যান্ডউইথ ইউজেজটা বলি। আরেকটা বলি কি, এটা 201 MBPS করে ব্যান্ডউইথ, ঠিক আছে? তাহলে এই ব্যান্ডউইথটা হচ্ছে আসলে কি আপনি কত ব্যান্ডউইথ ব্যবহার করতেছেন, ইউজেজটা। তাহলে আপনার যদি 20 জিবি দেওয়া হয়, 20 জিবি, তার মানে আপনার যদি একটা পেজ যদি ধরেন 1 KB হয়ে থাকে, 1 মেগাবাইট বলি, 1 মেগাবাইট হয়ে থাকে, তাহলে আপনি 20 জিবি হইলে, অর্থাৎ আমি যদি পেজটাকে সেভ করি বা পেজটাকে আমি যদি ভিউ দেই, তার মানে কি পেজটা আমার এখানে ডাউনলোড হয়েছে না? ঠিক আছে, বুঝতেছেন? এটা ধরেন আমি যদি 20 জিবি দিই, তাহলে একটা পেজ যদি আপনার 1 জিবি হয়ে থাকে, কথার কথা, আমি যদি এরকম এই যে একটা পেজ যদি আমি ঢুকছি এই বিটবার্সে, এটা যদি 1 জিবি হয়ে থাকে, তার মানে 20 বার ঢুকলে, আমি একাই যদি 20 বার ঢুকি শেষ, অথবা 20 জায়গা থেকে 20 জন ঢুকলে শেষ। বুঝতেছেন কথাটা? দুই জিনিস। একটা হচ্ছে ওয়েব সার্ভারের নিজের কত ব্যান্ডউইথ আমি জানি না, আমার জানার দরকার নেই। আমার কাজ হচ্ছে ওরা সার্ভিস দিতে পারে কিনা, ওদের রেপুটেশন আছে কিনা, এটাই দেখবো। আমার আর ওইটা দেখে লাভ নাই যে ওরা কত ব্যবহার করতেছে, ঠিক না? যেমন বাংলাদেশ ইয়াতে খেয়াল করে দেখেন, যখন রেজাল্ট দেয় বিটিভির ওয়েবসাইট, বিটিভি নাই, হ্যাঁ, এডুকেশন মোডে যখন রেজাল্ট দেয়, তখন আপনার দেখেন পুরা ঘুরে, মানে ঢুকতে চায়, রিকোয়েস্ট টাইম আউট হয়। ওইটা হচ্ছে ওদের ব্যান্ডউইথ কম সার্ভারে, বুঝতেছেন? ওদের সার্ভারে ব্যান্ডউইথ কম। হ্যাঁ, ওদের সার্ভার মানে ওরা যেই সার্ভারে, ওয়েব সার্ভারে বা ডাটাবেসটা যেখানে রাখছে, সেখানে ব্যান্ডউইথ কম, ইন্টারনেট ব্যান্ডউইথ কম, ঠিক আছে? মানে ওদের ইউজার লিমিটটা ক্রস করে গেলে তখন আর হ্যাঁ করতে পারতেছে না, ঠিক আছে? আবার অনেক সময় আপনার এখানে এই কিছু ওয়েবসাইটে ঢুকলে দেখবেন আপনার ব্যান্ডউইথ লিমিট এক্সিস্টস লেখা আসে না, তার মানে ওটা কি বোঝায়? সব ঠিক আছে, তার খালি যাদের কাছে থেকে হোস্টিং নিছেন তারা যে ব্যান্ডউইথ দিছে 20 জিবি, হয়তো ইউজার বেশি ছিল, ঢুকছে, ঠিক আছে, 20 জিবি দিয়ে শেষ হয়ে গেছে, এটা ঠিক আছে কথাটা? তাহলে আপনারা যদি একটা বানান নিজেরা, ব্যান্ডউইথ কত নেবেন, হোস্টিং স্পেস কত নেবেন, ওইভাবে চিন্তা করে নেবেন। এখানে ওটা একটু ডিএনএস কাজ করে, এখানে হোস্টিং সার্ভিস যারা দেয় তাদের ডিএনএস এর মাথা দিচ্ছে। যেটা ক্যাশ, হ্যাঁ ডিএনএস ক্যাশ আমরা যে যেমন লোকালি করাইছি। দ্রুত ওপেন, হ্যাঁ, ওরা ওদের ক্যাশ করে রাখে। আপনি গুগল ট্রেস আপ করে দেখেন, গুগল ট্রেস আপ করছিলেন আপনারা? গুগলকে ট্রেস আপ করে দেখেন, দেখবেন যে বাংলাদেশেরই কোথাও দেখাচ্ছে, বাইরেই যায় না। কিন্তু ইয়াহুকে ট্রেস আপ করে দেখেন, দেখবেন যে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? লোকাল, হ্যাঁ, যেগুলো আমরা বলি না যে 5 জিবি 300 টাকা, অথচ আমি 1 জিবি নিতে গেলে 1400-1500 টাকা দিতে হবে। 5 জিবি তাহলে সে 300 টাকা কি হবে? ওই কাহিনী ওই ক্যাশ। ও ক্যাশিং করা, এই আস্তে আস্তে বাড়তেছে এগুলো, আরো আপনার এইসব টপিকসগুলো আরো অ্যাডভান্স হচ্ছে। যেমন আমরা গুগল, এই যে যেমন আপনার গুগল ফর্ম, গুগল ডক্সে কাজ করতেছি না, ঠিক আছে? এটা কিন্তু একটা ল্যাটেন্সি সমস্যা, খুব কুইক কাজ করা যায় না, ঠিক না? কারণ এটা তো সার্ভারে, ক্লাউড সার্ভার, ঠিক না? আর ক্লাউড সার্ভারটা যদি বাংলাদেশে নাই, আসলে গুগলের ক্লাউড সার্ভার বাংলাদেশে নাই, ইন্ডিয়াতেও নাই, আছে সিঙ্গাপুর, আছে হংকং টংকং, ওইসব জায়গায় আছে, ঠিক আছে? ক্লাউড সার্ভার কিন্তু ফিজিক্যাল সিকিউরিটির কিছু ব্যাপার আছে। ফিজিক্যাল সিকিউরিটি বুঝেন? মানে ক্লাউড সার্ভারে যে আমরা কাজ, মানে যারা অ্যাপ্লিকেশন ইয়া করে বা আমরা কিছু রাখি, ওগুলা আমরা ডাইরেক্ট প্রসেসিং করি না, ওগুলো কিন্তু এনক্রিপশন হয় না ওখানে। এনক্রিপশন যদি ডিক্রিপশন হইতো তাহলে আরো সময় লাগতো, ওইটারও প্রসেসিং সময় যায়, সরাসরি কাজ হয়। এইটার কারণে আপনার ফিজিক্যাল সিকিউরিটি দিয়ে কোনো আরো কিছু সিকিউরিটি টেকনিক আছে, এনক্রিপশন ছাড়া, ক্রিপ্টোগ্রাফি ছাড়াও, ঠিক আছে? এই জন্য আমাদের এইসব জায়গায় করতে পারে না ওরা, ঠিক আছে? মানে দরিদ্র কাজ বা ডেভেলপিং কান্ট্রিজগুলোতে ওরা সার্ভারগুলো দিতে পারে না এখন, কিন্তু তবুও চেষ্টা করতেছে আপনার একদম লোকাল, যে আমি যে রাউটারের আন্ডারে বা যে সুইচের আন্ডারে অথবা কাছাকাছি কোনো সার্ভিস প্রোভাইডার থাকবে যে প্রক্সি দিয়ে কাজটা করবে। মানে আমি যে অ্যাপ্লিকেশনটা কাজ করতেছি এখন, ধরেন এক্সেল দেখালাম না আউটলুকে আপনাদের শুরুতে, মাইক্রোসফটের এক্সেলটা, এখন এই এক্সেলটা আমি যদি হংকংয়ে থাকে বা সিঙ্গাপুরে থাকে সার্ভারটা, সময় লাগতেছে, বাট আমি যদি বাংলাদেশে থাকি খুব কুইক হয়ে যেত, ঠিক আছে না? এগুলো আসতেছে, যেমন ক্লাউডের পরে এখন মানুষ চিন্তা করতেছে ফগ কম্পিউটিং অথবা এজ কম্পিউটিং, নাম শুনছেন? কি বলছি? ক্লাউডের ফগ মানে কি? এটা বুঝাচ্ছে কুয়াশা ক্লাউডের নিচে থাকে, এটাই বুঝাচ্ছে, আর কিছু না, ঠিক আছে? ফগ কম্পিউটিং, অথবা এটা কি বলছি, আরেকটা নাম বলছি কি, এজ কম্পিউটিং, ঠিক আছে? একই জিনিস ঘুরে ফিরে, অর্থাৎ আমার কাছাকাছি কাজটা হবে, প্রসেসিংটা। আমাদের তখন ইন্টারনেট
এক্সপ্লোরারের নাম তখন এজ, তাই না? ও হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরার হয় মাইক্রোসফট এজ, খুব ভালো, এটা ব্যবহার করেন। এটা ইয়ারটাও করছে অনেক সুন্দর। এটা হেভি সুন্দর এবং হেভি স্পিড, এটা ভালো, আমার কাছে ভালোই লাগছে। ইভেন এটার সাথে আরো কিছু ফিচার আছে, খেয়াল করে দেখেন, এটা পিডিএফ ওপেন করে। পিডিএফ ওপেন, হ্যাঁ, ডাবল ক্লিক করলে পিডিএফ তো নতুন ক্রোমও ওপেন করে, হ্যাঁ, এখনকার ক্রোম। ও করে। আপনি এখন পিডিএফ সফটওয়্যার যদি পিসিতে না থাকে, হ্যাঁ, এটা ওপেন করে। আপনার ক্রোম ওপেন করে দিবে। তোমার ওপেনার হ্যাঁ, ক্রোম পাবেন কই? ক্রোম তো নামাতে হবে এটা দিয়ে। আর এটা তো ইনস্টল করলে এটা আগের এক সময় এগুলো কথা ছিল যে ইন্টারনেট এক্সপ্লোরার কেন পিসিতে থাকে, এগুলো এখনো লাগে না, এখন যে এই যে এত সুন্দর লাগে না এখন তো, ঠিক আছে। তাইলে আপনার এই এই তো কত প্রবলেম ছিল, আউটলুক কনফিগার করতে গেলে ওরে বাপ রে। এটা মেল ব্যাকআপ নাও, এই করো সেই করো। ছিল। তাইলে বুঝতেছেন আমার কথা? তাইলে এইসব এই ক্যাশিং করা, লোকালি ইয়া করা কাজ হচ্ছে এখন প্রচুর এইসব জিনিস নিয়ে, ঠিক আছে। আপনি যত লোকালি আপনার হেল্প ইয়ে করতে পারবেন এইসব জিনিস, তত আপনার ইন্টারন্যাশনাল যে ব্যান্ডউইথ খরচটা এটা নষ্ট হচ্ছে না, ঠিক আছে। আপনার সাবমেরিন কেবল দিয়ে যে ব্যান্ডউইথ খরচ হচ্ছে এটা যদি আপনি কমাইতে পারেন কষ্ট কৌশলে, যেন আপনার বেশি আপনার ইন্টারনেটে আপনার ম্যাক্সিমাম ট্রাফিক চলে যাচ্ছে ইউটিউব বাংলাদেশে প্রচুর ইয়া পায়, এটা আপনার অ্যালেক্সা রেটিং এ ঢুকে দেখেন, দেখবেন বাংলাদেশের টপের দিকে আছে ইউটিউব, তাহলে ইউটিউব চলে যাচ্ছে। আর ওইটা যদি আমি লোকাল কোথাও ক্যাশ করে রাখতে পারি তাহলে সুবিধা, নতুন কোনো মুভি বা যেগুলো ইউজার হিট বেশি সেগুলো আপনার আর বাহিরে যাওয়া লাগলো না, মানে ক্যাশ করার সিস্টেম আছে এগুলো সার্ভারে, এগুলা ইয়া বেশি কাহিনী নেই, ঠিক আছে কথাটা। তাহলে আপনার ব্যান্ডউইথটা বাঁচলো, ওই ব্যান্ডউইথটা চাইলে আপনি রপ্তানি করতে পারতেছেন, অথবা যে কোনো একটা সময় ওই নেটে ঢুকে জাস্ট আপডেট করে দিলাম ক্যাশটা, তাই তো অন্য বাকি 24 ঘন্টা হ্যাঁ হ্যাঁ মানে ক্যাশ মেমোরিতে আমার থাকলো, এগুলো দেখা যাচ্ছে একদিন বা দুই দিন পর পর এটা ক্যাশ মেমোরি বলবো না, এটাকে ক্যাশের কাহিনী বহু আছে, এক এক জায়গায় এক এক ক্যাশ, ক্যাশ শব্দটা এক এক জায়গায় এক এক রকম ভাবে ব্যবহার করি। কম্পিউটারের ক্যাশ মেমোরি এক ধরনের কাহিনী, এক একটা এক এক কাহিনী, এখানে একই না। আমি এখানে একটা ক্যাশ দেখাইলাম না, এখন এই যে দেখেন ওর কাছে পাঠাইছে একটা রিকোয়েস্ট, তার কাছে বললো আমার কাছে নাই, সেইগুলো আর সার্ভার থেকে হেল্প নিল, সার্ভারতে হেল্প নেওয়ার পরে সে তার কাছে পাঠাইছে, সে আবার তার কাছে পাঠাইছে, মাঝখান দিয়ে ও কি বলে বসছে, আই উইল ক্যাশ দ্যাট ফর এ হোয়াইল, আমি অল্প কিছু সময়ের জন্য বা ফিউচারের জন্য আমি ক্যাশ করে রাখলাম অন্য ইউজারদের জন্য, তো সে ক্যাশ করে রাখছে, মানে তার ডাটাবেসটা আপডেট করে দিচ্ছে। এই কারণেই স্যার আইপি গুলো নিজস্ব ডিভাইস করে, এই জন্য হ্যাঁ বলছি স্পিডটা স্পিড, যাতে ব্রাউজিং স্পিডটা বেশি পাওয়া যায়। আপনি খেয়াল করে দেখবেন ক্লাস, অনেকে বলবে আমার অমুক সার্ভিস প্রোভাইডার নেট স্পিড তো ভালো, অমুকেরটা এত ভালো না, ব্রাউজিং স্পিড এত ভালো না, ঠিক আছে কথাটা। যেমন আমরা গুগলে ক্লিক করার মতো চট করে চলে আসে না, ঠিক আছে। কাছাকাছি ক্যাশ করা, কাছাকাছি ক্যাশ করা মানে কি ডিএনএস ক্যাশ করা না, ওদের ওয়েব সার্ভারটাই কাছাকাছি ক্যাশ করা, ওয়েব সার্ভারটা, ঠিক আছে। ডিএনএস তো সিম্পল জিনিস, ডিএনএস তো খালি কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস আর নাম, এইটা ডোমেইনটা, আর কিছু না। ওয়েব সার্ভারটাই কাছাকাছি ক্যাশ করা, ঠিক আছে কথাটা। এরপরে তারা কি কি ডাটাবেস দিচ্ছে, হ্যাঁ বুঝতেছেন কথাটা, কি কি ডাটাবেস দিচ্ছে, ইমেল অ্যাকাউন্ট দিচ্ছে কিনা, ইমেল অ্যাকাউন্ট বুঝেন আপনারা যারা অফিসে জব করেন, একটা ওদের ডোমেইনের আন্ডারে একটা ইমেল দেয় না, তারা কয়টা ইমেল অ্যাড্রেস দেয় এটা, আর এই আপটাইমটা বুঝেন তো 100% এইসব জায়গায় কেউই লেখে না, লেখার মতো ইয়া নাই 99 আর কিছু পাওয়া যায় না স্যার। এইটাই আর কি, মানে ধরেন লেখছে তারা বুঝাচ্ছে ওটা আপটাইম ভালো, এটা 99 মানে এটা 100%ই বুঝায়, ঠিক আছে। স্যার 5 Mbps নিলে আপনি ধরেন 2.something 3.something 5 এরকম পাবেন কোথায়? আপনার যেটা না না ওইটা বলতেছি না, ওদের সার্ভারের আপটাইম, মানে ওরা বছরে 365 দিন, পুরা বছরে 365 দিন, কয় দিন আপনি দিনে হিসাব করতে পারেন অথবা আওয়ারও হিসাব করতে পারেন, 365 ইনটু 24 তারা কয় ঘন্টা অফ ছিল, কয়বার ডাউন হয়েছে সার্ভারটা। হাসান ভাই বলতে স্যার অন্যটা, হ্যাঁ, আমি বলতে যাচ্ছি। ব্যান্ডউইথে যে না এখানে উই ব্যান্ডউইথ না, তো এখানে আমরা ব্যান্ডউইথ বলছি ইউজেসটা বুঝাচ্ছি, এটা ইউজেস। স্যার ওই যে আমাদের আগে যেটা বললাম যে ক্যাশ লোকাল আইপি ওরা ডাটা কানেক্টিভিটি সার্ভার থেকে ওই করলে দেখা যায় 5 MB, তার মানে 5 MB লাইন হলে উনি পাচ্ছে কত 40 MB, ও আচ্ছা 40 MB ব্যান্ডউইথে সেটা আনতেছে। ও আচ্ছা, আরো কিছু ক্যাশের কাহিনী আছে। বিডিআইএক্স নাম শুনছেন, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ, এটা হচ্ছে যে কাদের একটা ইয়াদের জাতিসংঘের একটা আন্ডারে একটা কি প্রতিষ্ঠান, ইউনিএইড না কাদের যেন প্রকল্প একটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লোকালি সব যারা আইএসপি আছে ওরা যদি কানেক্টেড থাকে তাহলে সুবিধা হবে কি নিজেরা আপনার শেয়ারিং করতে পারেন, পিয়ার টু পিয়ার শেয়ারিং, মানে টরেন্ট দিয়ে শেয়ার করতে পারবেন, ডাটা ইয়ে করতে পারবেন। যেমন নতুন একটা মুভি আসছে, নিজেরা একজন মানে টরেন্ট সাইট আছে, কেউ একজন টরেন্ট সাইটে আপলোড করে দিল, ব্যাস ওদের একটা সার্ভিস
ঠিক আছে, নিজেরা ডাউনলোড করতে পারবে এরকম। ঠিক আছে, আবার নিজেরা যদি আপনি কোনো কিছু ফাইল ট্রান্সফার করতে চান তাহলে লোকালি ট্রান্সফার হবে, ইন্টারনেটের ব্যান্ডউইথ খরচ হবে না। তাহলে এগুলো কি পড়া লাগবে আপনাদের ওয়েব ব্রাউজার বলেন তো? হ্যাঁ, ওয়েব ব্রাউজার পড়ানো লাগবে? না স্যার, আমরা তো শুরুর দিকে বলছি ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন লেয়ারের একটা যেটা ক্লায়েন্ট সাইডে থাকবে, ঠিক আছে, এবং এখানে আমরা কি ইউআরএল টাইপ করব, সে এই হাইপারটেক্সট মার্কআপ এইচটিটিপির মাধ্যমে কি করবে, অন্যান্য লেয়ার পার করে সে মিডিয়াতে পাঠিয়ে দিবে, বাকি কাজ রাউটার সুইচমেন্ট যা আছে তা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, পপুলার কিছু ব্রাউজার ওয়েবসাইট দিছি আপনাদের সিলেবাসে আছে, এটা দেওয়া হয়েছিল আপনাদের আগে, ডাটা কমিউনিকেশন ছিল, এটা এই জন্য এখানে অ্যাড করে দিছি। পপুলার কিছু ওয়েবসাইট দিয়ে দিছি এখানে, এগুলো বাহিরে আরো ওয়েবসাইট আছে, বাট এগুলো হচ্ছে পপুলারগুলো, আপনাদের সিলেবাসে তাই লেখা পপুলার। ঠিক আছে, হ্যাঁ আপনারা হ্যাঁ বলেন, বলছে পপুলার ওয়েবসাইটে ব্রাউজ করে দেখার জন্য, পোস্ট কন্টেন্টে দিছে। ঠিক আছে, এরপরে আপনার এখানে আপনার সবগুলো তো আমরা ক্লাসে আলোচনা করছি না, জানেন তো আপনারা নাকি এগুলা? হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলাতে ঢুকেন মোটামুটি নাকি? গুড। আপনাদের আরো একটা টপিক সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন ব্যবহার করি না আমরা, ওইটাও একটা ডাটাবেস, আর কিছু না, সবই ডাটাবেস। ঠিক আছে, হ্যাঁ, আমার নাম উপরে রাখার জন্য না ওটা অন্য জিনিস, নাম উপরে রাখবেন তো অন্য জিনিস। সার্চ ইঞ্জিন যেমন গুগলে আমরা কোনো একটা প্রবলেম হলে সার্চ করি না, এটাও তার কাছে ইয়াই থাকে, কি বলে। আচ্ছা, এবার আপনার দেখেন এখানে আপনার দুইটা লিঙ্ক দিছি, দুইটা লিঙ্কে গেলে দেখবেন আপনার গুগলের কিছু সার্চ দেওয়ার সহজ কিছু টিপস আছে। ঠিক আছে, যেমন বড় হাতের লেখা ছোট হাতের লেখা একটা লিখলেই হবে, গুগল বের করে না, এটা মানে কেস সেন্সিটিভ না। ঠিক আছে, তারপরে আপনার এরকম কিছু সুন্দর সুন্দর কিছু টিপস আছে কিভাবে সার্চ দিবেন। এক্সাক্ট কোনো ওয়েবসাইটে যদি সার্চ দিতে চান তাহলে কিভাবে দিবেন, একটা কলন দিয়ে ওয়েবসাইটের নাম লিখে দিবেন, তাহলে সেই ওই ওয়েবসাইটের ভিতরে এই ইনফরমেশনটা খুঁজবে, এরকম আছে। এক্সাক্ট কোনো আমরা যখন কোটেশন দেই না, কোড করে দেই না, এমন যদি এক্সাক্ট এই কথাটাই খুঁজতেছেন আপনি, ডাবল কোড করে দিবেন, সে ওইটাই খুঁজবে। ঠিক আছে, এরকম কিছু টিপস আছে, টিপসগুলো প্রায় 20-25টা টিপস আছে, এই জন্য আমি স্লাইডে অ্যাড করি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গুগলে তো যে কোনো ধরনের লিংক দিলেও বুঝে না সব কিছু। গুগল আরো কত আপডেট হচ্ছে, হিন্টস দিলেই হলো, তাই কিছুই লাগে না। হিন্টস কি হিন্টস? না মানে আমি যখন সার্চ করব কোনো হ্যাঁ, টপিকস নিয়ে, ও আচ্ছা, হ্যাঁ, গুগল তো সাজেশন দেখায়, কোনো দেখা যাচ্ছে পুরো টপিকসটা আমার মনে নাই, কিন্তু জাস্ট আইডিয়া আছে। সাজেশনটা দেখায়, এটা ঠিকই আছে। পপুলার কিছু সার্চ ইঞ্জিন নাম গুগল, বিং কাদের জানেন? স্যার বিং একটা মাইক্রোসফটের, তাই না? ইয়াহু আলাদা, ইয়াহু কিন্তু হয় না, এটা একটা ইয়া চিহ্ন, ওরা কিন্তু এটা সহ করা। আচ্ছা, আমি এটা খেয়াল করিনি। বাইদু হচ্ছে কাদের? চাইনিজ ভাষা, জাপানি ভাষা। বাংলাদেশে একটা আছে কি পিপিলিকা, চলে কিনা? হ্যাঁ, হ্যাঁ, ইয়াহু সার্চ ইঞ্জিন আছে, এই যে বললাম তো। পিপিলিকে কি সার্ভার দেখলি? ওটা বাংলাদেশের সার্চ ইঞ্জিন। পিপিলিকা মানে কি বলেন তো? পিপিলিকা মানে কি? পিপা পিপিলিকা গুগলে সার্চ দেন। আচ্ছা, গুগল জিমেইলের না জিমেইল গুগলের কোনটা? জিমেইল গুগলের। গুগল জিমেইলেরও না, জিমেইল গুগলেরও না, দোনোটাই হচ্ছে আলফাবেট ইনকর্পোরেশনের। আলফাবেট ইনকর্পোরেশন। ঠিক আছে, গুগলের যত সার্ভিস আছে সবাইকে এখন একটা টপ লেভেলে মানে ডোমেইনের আন্ডারে নিয়ে গেছে, নাম দিছে আলফাবেট। আগে জিমেইল গুগলের ছিল, গুগল ইনকর্পোরেশন ছিল, ওরা তো বাইরে কোম্পানি আইন হচ্ছে ইনকর্পোরেশন। ঠিক আছে, আইএনসি লেখে না, বাংলাদেশে ওই ল ভিন্ন। ঠিক আছে, এখন নাম হচ্ছে আলফাবেট, সার্চ দেন গুগলে। ঠিক আছে, আলফাবেটের সিনিয়র পজিশনে ইন্ডিয়ান লোক বহু আছে জানেন, যেটা আমরা আগে গুগল বলতাম এখন বলবো আলফাবেট। তাহলে আপনাদের একটা টপিক ছিল ইউজ দ্য সার্চ ইঞ্জিন ফর সার্চিং ইনফরমেশন অন দ্য ওয়েব, আছে কোর্স কন্টেন্টেই আছে। আপনারা কি পারবেন সার্চ দিতে? হ্যাঁ স্যার, আশা করি পারবো।
এরকমই তো আছে কি সার্চ দিতে হবে শুধু সেটা বলে পারলেই হবে। কি বলো এটা সার্চ এটা গেল। শুনেন এবার আমাদের বাকি আরো কয়েকটা কিছু ক্লাস আছে, যেমন ব্রাউজার, তারপরে আপনার ইন্টারনেটের পার্ট। আমাদের ইন্টারনেট থিওরি কিন্তু শেষ এখানে, ঠিক আছে? আপনার কোর্স কন্টেন্টগুলো আছে না আপনাদের কাছে? নিয়ে আসা লাগবে না তো, আমি সফট কপি নেই। এই যে এখানে আছে কিছু আপনার, এই যে যেমন ডিসক্রাইব ওয়েবসাইট, ইন্টারনেট, এই যে স্টেট দ্য কম্পোনেন্টস, ইন্টারনেটে কি কম্পোনেন্ট, অল্প কিছু কম্পোনেন্ট বললাম আমরা, ডিএনএস মিএনএস এগুলো, ঠিক আছে? ওয়েবসাইট কি জিনিস, এফকিউ, এটার পূর্ণরূপ কি? ফুল ডিএনএস কি ফুল ডিএনএস বলছি ক্লাস, ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম, তাই না? বললাম না একটু আগে? তারপর হোস্টিং স্পেসের ডিফারেন্সগুলো, এগুলো একটু বুঝছেন তো আশা করি ক্লাসে, নাকি? যদি না বুঝে থাকেন একটা ওয়েবসাইটে ঢুকেন, হোস্টিং সার্ভিস দেয়, ভালো ওয়েবসাইট আছে, ফিডব্যাকসেট তো দেয় নাকি? ক্লাউড হোস্টিং আর এমনি হোস্টিং গুলো বুঝেন? পার্থক্য কিছু না, একটা জিনিস ক্লাউড দাবি করা মানে হচ্ছে, আরে F1 না F2 কত দিয়ে আনে? ব্ল্যাক হয়ে গেল কেন? এই হোয়াইট হয়ে গেল কেন? তাই না, সেল করা হয়নি। শর্টকাট আছে একটা পুরা ইয়া করার জন্য, ওটা হয়েছে, কিন্তু চলে যাওয়ার তো কথা না। আপনার একটা ওয়েবসাইট গুগলে সার্চ দিয়ে ইয়া বের করেন যে হোস্টিং ওয়েবসাইটস ইন বাংলাদেশ বা হোস্টিং সার্ভিস প্রোভাইডার্স, নাকি? বাংলাদেশ দিয়ে লাভ হবে, বাংলাদেশের দেয় তো অনেকে, না? ওই তো দিছে তো, এই যেমন এখানে দেখেন, আপনাকে অ্যাডভান্স প্যাকেটটা দেখি, 2 জিবি হোস্টিং স্পেস দিবে, এত লাগে না অবশ্য। তারপর 40 জিবি ব্যান্ডউইথ দিবে। 40 জিবি ব্যান্ডউইথ মানে কি? মানে যারা ওয়েব পেজ, একটা ওয়েব পেজের তো একটা ইয়ে আছে না, স্পেস আছে না, ওইটা যে আমি পিসিতে ডাউনলোড হচ্ছে, ওইটা কি পরিমাণ খরচ হচ্ছে। তারপরে 20টা MySQL ডাটাবেস দিবে, 20টা ইমেল অ্যাকাউন্ট দিবে, ডুয়েল ব্যাকআপ ওয়াই নিবে, অটো কি লিখছে এটা, অ্যাটমিক ওয়েব সিকিউরিটি কিছু হবে, আপ টাইম, টিকেট সাপোর্ট মানে আপনি সাপোর্ট দেওয়ার জন্য টিকেট ওপেন করবেন, সফট করে দিবে, ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন, মানে অ্যাক্টিভেশনটা খুব তাড়াতাড়ি করে দিবে, হয়তো নিজেদেরই ওয়েব সার্ভার, এই জন্য কুইক করে দিবে, ঠিক আছে কথাটা? কি এবার হোস্টিং দিবে, এরকম কেন চেহারাগুলো বলেন তো? এগুলো তো রাউটারের মতো দেখতে মনে হচ্ছে। এটা ভিতরে হার্ড ড্রাইভ থাকে, এটা সার্ভার, হ্যাঁ না ওটা সার্ভার। এরকম লাগতেছে কেন বলেন তো? সার্ভার এগুলো সার্ভার, এগুলো কি সার্ভার বলে? কোনটা স্যার? এই যে সার্ভারগুলো, এগুলো কিন্তু সার্ভার, এগুলো সুইচের মতো দেখতে মনে হইলে হবে না। জিওয়ান প্রসেসর কথা না, এগুলো বলি না, প্রসেসর কি এটা? ডুয়েল এগুলো আমরা ব্লেড সার্ভার, তাই না? ঠিক আছে, ব্লেড সার্ভার বলি। ক্লিয়ার? এটা সুইচের মতো দেখা, সুইচ ভাবার কোনো কারণ নাই। সার্ভার না, এটা একটা কম্পিউটিং ডিভাইস, আর কিছু না। আমরা খালি সিপিইউ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছি, মানে ওইটা হচ্ছে হ্যাঁ কেসিং, ওইটা কিছু না। আপনার এমনি কেসিংও তো আছে, যে কম্পিউটারের নিচে সুইচের মতো, বুঝছেন? তার সুইচের মতো, সুইচ রাউটার যেরকম ঝোলানো থাকে এরকম সার্ভার। হ্যাঁ ওইরকম র্যাকের ভিতরে এরকম সার্ভার না, আসলে সার্ভারে আপনার একটা র্যাকের মধ্যে, র্যাক মানে আলমিরার মতো, ওখানে আপনার অনেকগুলো রাখা লাগে, তো এই জন্য এই সিস্টেম করা আছে। ওই যে ওইটা হ্যাঁ, এই যে এটা একটা সার্ভার র্যাক, অনেকগুলো সার্ভার রাখবেন তো, ওই জন্য এরকম। এটা কিন্তু একটা ভিতরে সবই আছে, মাদারবোর্ড থেকে শুরু করে যা কিছু সব আছে। এটা হ্যাঁ অবশ্যই একটা পিসি বলবো না, এটা কম্পিউটিং ডিভাইসই বলবো, বা পিসি। আসলে আপনি এখানে চাইলে
মানে মনিটর লাগাই পিসির কাজও সারাইতে পারবেন। গান শোনা, ফেসবুক ব্রাউজ করা, মরা যা আছে সব পারবেন। এটাই কি ছোটখাটো আছে না? কি ছোটখাটো আছে এটাই কিনা যায়। এটা পার্সোনাল জন্য কিনে পোষাবে? স্যার প্রাইস কেমন? 1.5 2 লাখ 3 লাখ হচ্ছে মিনিমাম। এবার আমরা একটু পড়ি কিছু একটু আমরা একটু পড়ি ব্রাউজার এবং তার কিছু কম্পোনেন্ট। এগুলা কি সব দেখানো লাগবে আপনাদের, বলেন তো? হ্যাঁ স্যার, ওই একটা ব্রাউজারে হাসান পারে না স্যার, আমি দেখি পারে না, সেটা আপনার বুঝতে হবে। আমি দেখি কিন্তু লজ্জা হচ্ছে। এটা কি একটা ব্রাউজার খুলছি না, দেখেন তো ব্রাউজার ইউআরএলটা চাপি এখানে, তাই না? শুরু তো পারো না। তাই না? ইউআরএলটা এখানে চাপি। তারপরে আমরা অনেক সময় দেখা যায় শর্টকাট .com-টাকে আমরা এন্টার না দিয়ে কন্ট্রোল চেপে এন্টার দিই .com-টা না লেখার জন্য, জানেন এটা? এরপরে নতুন ট্যাব ওপেন করার জন্য এখানে এগুলো পারেন তো নাকি? তাই ডাইরেক্ট দেখাইতে হবে আপনাদের। এই যে আপনার একটা ব্রাউজার, ঠিক আছে? যদি স্যার আরেকটা ট্যাব ওপেন করব কিভাবে স্যার? এই তো দেখালেন এখানে যদি আমি .com না লিখতে চাই তাহলে কন্ট্রোল দিয়ে আমরা একটা শর্টকাট কুইক কাজ করার জন্য, আর কিছু না। এরপরে নতুন ট্যাব ওপেন করেন কন্ট্রোল এন, না? ও এটা ওই নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। মানে এখানে আপনার নিউ ট্যাব দেন, ঠিক করেন। রাইট না বাটন স্যার, ওটা কিবোর্ডের হ্যাঁ মাধ্যমে কেমন হয় করব? হয় এই যে নতুন ট্যাব, ও কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কন্ট্রোল এন না, কন্ট্রোল টি, ঠিক আছে? ইনকগনিটো চলে আসে। না এই যে ইনকগনিটো আসবে, মানে এইখানে আপনার নতুন এই কি সমস্যা বলেন না না? স্যার, হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে গুড। আচ্ছা এবার এখানে কি ফাইল টাইল আছে? আগে যেরকম ফাইল টাইল ছিল, ফাইল এখন আর নাই না? ফায়ারফক্সে আছে এগুলো। ফায়ারফক্স ব্যবহার করছেন আপনারা? ফায়ারফক্স দেখাইতে হবে নাকি আপনাদের? স্যার ফায়ারফক্সটা ডাউনলোড করে কিভাবে স্যার একটু দেখান। হ্যাঁ কি অবস্থা? স্যার দেখান কি ডাউনলোড? ফায়ারফক্স ওই স্যার মুশকিল ভাই নাকি তুমি পার নাটে বলতেছ আমার। এখানে কি কি আছে দেখেন, নিউ ট্যাব, নিউ উইন্ডো। নিউ উইন্ডো মানে কি? এলাহি ভাই, এলাহি নিউ উইন্ডো মানে কি? ইউটিউবে নতুন একটা উইন্ডো ওপেন হবে। নিউ উইন্ডো মানে হচ্ছে নতুন, আবার এখানে ট্যাব ওপেন হবে না, নতুন আর একটা window। ঠিক আছে? এবং এটা কিন্তু ইনকগনিটো না, যেটা আমি ইনকগনিটো দেইনি। আমি যদি এখানে ইনকগনিটো দেই, হ্যাঁ নতুন একটা এটাও ব্রাউজারে ইন্টারনেটে সেভ থাকে না আমার কিছু। হ্যাঁ গুড। ও ইনকগনিটো আর এগুলো তো বলছি না ক্লাসে একদিন। হ্যাঁ হ্যাঁ এটা হিস্টরি থাকে। একটা history এই, থাকে। এই, এই, কি বুঝলাম না, ক্লাস চলতেছে তো। এই পিসি কি আমার? আমার ক্লিয়ার তো এটা কি ইনকগনিটো আছে। যদি আপনারা ফিউচার সাইবার ক্যাফে বসেন, আপনারা কি ইউজ করবেন? এটাতে স্যার ইনকগনিটো ব্যবহার করবেন, সুবিধা ইনকগনিটো। ধরুন আপনি লগ আউট দিয়ে বের হতে পারেন নাই, সমস্যা নেই, লগ আউট করে বেরিয়ে যাবেন, ঠিক আছে? ও আচ্ছা, আরো কিছু জিনিস আছে। এই ডাউনলোড, এই ফজলে ভাই, এই ডাউনলোড দিয়ে দিবেন নাকি? ডাউনলোড আপনি কি এই ডাউনলোড দিয়ে দিবেন? ওইখানে আমার যা ডাউনলোড iPhone আছে দিয়ে? আমরা কোনো কিছু যদি ডাউনলোড দেই তাহলে এই এখানে ডাউনলোড পাবো, পাবো, তাই না? খুঁজে পাবো। যদি ব্রাউজার দিয়ে ডাউনলোড করি, আর যদি আইডিএম বা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি তাহলে পাবো না, ঠিক আছে? বুকমার্ক বুঝি, বুকমার্ক কি জিনিস? জি স্যার ওর একটা দরকারি সাইট সেভ করে রাখতে চাই, ঠিক আছে? বুকমার্ক বলি আমরা। আমরা ফোনে ফোন নাম্বার সেভ করে রাখি না, যেরকম এরকম, ঠিক আছে কথাটা? এখন এটা যদি আমার পার্সোনাল পিসি হয়ে থাকে তাহলে বুকমার্কটা করলাম, আমার কাজে লাগবে। কিন্তু ধরেন আমার পার্সোনাল পিসি নাই, এখানে আমি কাজ করি বা সাইবার ক্যাফে বসে কাজ করি বা ল্যাবে কাজ করি, ঠিক আছে? তখন আমি কি করব? তখন আমরা নিজের অ্যাকাউন্টে, হ্যাঁ গুড, আমরা ক্লাসে আগে আলোচনা করছি না? হ্যাঁ, যেমন এখানে আপনাদের স্যার নাসির স্যারের অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? আপনারা হ্যাঁ কি বললেন? খোলা থাকলে আপনি যতগুলা কাজ করছেন সব হিস্ট্রি ওখানে থেকে যাবে। হ্যাঁ গুড। এখন চলে যাবে ওখানে। তাহলে আপনারা কি করে নেবেন? সিঙ্ক করে নেবেন, তাই না? বলছি না ক্লাসে হ্যাঁ স্যার সিঙ্ক করে নেবেন। তাহলে আপনি সিঙ্ক করে তারপর আপনি বুকমার্ক করে রাখবেন। যা যে ইন্টারনেট কানেক্টেড দুনিয়ার যেখানে যান না কেন, আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। এবং এখন তো একটা ইউজার নেম পাসওয়ার্ডই, মানে গুগলের জিমেইলেরই, তাই না? ঠিক আছে ব্যাপারটা? স্যার বুকমার্কস গুলো সেভ করে রাখবেন। হ্যাঁ বুকমার্কগুলো সেভ করে রাখে দেখি। এই যে দেখেন, উনি যে
কত বড় পাসওয়ার্ড চেয়েছে। যাই হোক, এখানে যদি আমি কোনো কিছু ব্রাউজ টাউজ করি ওনার ইয়াতে চলে যাবে। কি বলছি বুঝছেন? না না, আমি তো ইনকগনিটো ব্যবহার করছি। আমরা ব্রেক নেওয়ার জন্য পাগল থাকেন, আজকে কেউ ব্রেকের কথাই বলবেন। ব্রেক দিব একটু পরে। এই যে আপনি এই যে এখানে দেখেন একটা ভুল করে গেছে, ভুল না, দেখেন এখানে কি হবে, আমি যা ব্রাউজ করবো, আমি তো এখানে ঢুকি নেই অবশ্য, ইনকগনিটো দিয়ে করছি। যদি আমি এখান থেকে কেউ এসে কাজ করে, হিস্টোরি, বুকমার্ক থেকে শুরু করে সব এখানে, কেউ যদি আমার বুকমার্কগুলো ডিলিট করে দেয়, শেষ, ডিলিট। এগুলো তো আর আনডু করা যায় না, চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে সিং দিয়ে গেল, হইলো এটা কাজ। এই জন্য আমরা যেখানে কাজ করবো এখানে কি করবো, ইনকগনিটোতে কাজ করবো। কিন্তু যদি আমার লাগে, মনে করি যে বুকমার্ক করা লাগবে, হিস্ট্রিগুলো লাগবে আমার, তাহলে আমরা কি করবো, সিং করে নিব, সাইন ইন দিয়ে, ব্রাউজারে সাইন ইন দিয়ে সিং করে নিব। ঠিক আছে কথাটা? এরপর আরো কিছু আছে এখানে, প্রিন্ট করা, মোর টুলসে কি আছে, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ব্রাউজিং ডাটা ক্লিয়ার করা। যদি আপনি কোনো সময় পাসওয়ার্ড ভুলে সেভ হয়ে যায়, ঠিক আছে, এখান থেকে পাসওয়ার্ড বুঝতে পারবেন, আবার হিস্টোরিও বুঝতে পারবেন এখান থেকে। ঠিক আছে নাকি? তো ওখানে যে সেভ পাসওয়ার্ড থাকে ওইটা কালেক্ট করা যায় না, এটা কালেক্ট করা যায় নাকি? গুগলে চেঞ্জ করা যায়, গুগল দেখে না, পাসওয়ার্ড চেঞ্জ দেখতে পারবেন না, কালেক্ট করতে পারবেন। পাসওয়ার্ড কালেকশনের সফটওয়্যার দেখাইনি আপনাদের? পাসওয়ার্ড কালেকশনের সফটওয়্যার দেখাইনি না, আপনাদের দেশে দেখাইনি না? আচ্ছা দেখাবো, দাঁড়া, শেষ হোক, আরেকটা সময় ভিডিও শেষ হোক, বলতেছি দেখাবো। কিছু যদি আমাদের পাসওয়ার্ড ব্রেক করাটা, ওটা কিন্তু আপনি দেখা দিয়েছেন না। পাসওয়ার্ড ব্যাগ আমি শুনে আসতেছি, লিনাক্সের পাসওয়ার্ড ব্যাগও শুনে আসতেছি, আর নিজে কোন সময় প্র্যাকটিক্যালি করা একটা করছিলাম ভিন্নভাবে। এটা হচ্ছে ব্যাকআপ সিস্টেম, মানে ব্যাকআপ না, কি বলে, এই ব্যাকআপ আরে পাসওয়ার্ড ভুলে গেছে, আগের পাসওয়ার্ডটা, নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নতুন পাসওয়ার্ডটা ভুলে গেছে, তখন কি করছি, ওই ডিভিডি ঢুকাই ইয়া করা যায়, এটা মানে আগেরটাতে রিপেয়ারে গিয়ে, মেইনটেনেন্স না রিপেয়ার কিসে জানি, রিপেয়ারে গিয়ে আগের পাসওয়ার্ড দিয়ে ঢুকছি, আর কিছু না। ওইটা করছি একবার, বাদ বাকি সবাই শুধু পাসওয়ার্ড নিয়ে ব্যস্ত। কি যে পাইছে পাসওয়ার্ড ব্রেক দিয়ে আছে, সবাই দুই নাম্বার। গুগল স্যার দেখাচ্ছিল আমার ক্লিয়ার না। এখন আপনারা ক্লিয়ার ভিডিও করে নাই, বুঝতে তো? তো আর প্র্যাকটিস হ্যাঁ, ভিডিওটা আছে আপনাদের? আছে, ওই ভিডিওটা আছে, আছে, ওইটা একটু দেখেন। সিডি দিতে হবে, ইয়ে দিতে হবে, ওটা পুরো দেখেন, জাস্ট আমি বলছি ভিডিও আমার শুনে দেখতে হবে, এটা দিলেও বুট ড্রাইভার দিলেও হবে। এটা শুনে দেখতে হবে। ডেস্কটপে আছে বলে গেছে না। তা আপনারা এটা ইয়া করে নেবেন না, ভালো করে ক্লিয়ার হয়ে নেবেন না। আমার ডেস্কটপে ছিল কি জানি আপনারা এটা প্র্যাকটিস করে না নিলে কি করবো বলেন? যে আচ্ছা, যদি আমরা সেটিংসে ঢুকি, একটু খেয়াল করেন, ঠিক আছে, এটা ঝামেলা। সেটিংসে ঢুকলে আপনারা যদি সাইন ইন করতে চান, সাইন ইন করবেন, তাহলে আবার সাইন আউট করার সময় আবার ও জিজ্ঞাসা করে যে এখানে যে ডাটাগুলা ইম্পোর্ট হয়েছে ওটা কি ডিলিট করবেন কিনা। এটা টিক চিহ্ন, টিক মার্ক আসে, তাই না? টিক মার্কটা দিয়ে দিবেন যাতে এখানে যেগুলো আছে ডিলিট করে দেয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনার এক্সটেনশনের কাজ তো জানি আমরা, দেখাইছি না এক্সটেনশনে, যেগুলো আপনার এক্সটেনশন সব ওখানে আসে। অনেক সময় আপনার ভুলে বিভিন্ন জায়গায় অতিরিক্ত এক্সটেনশন চলে আসে, ওগুলা ডিলিট করতে চাইলে এখানে যেয়ে ডিলিট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, প্রাইভেসিতে গিয়ে আবার ক্লিয়ার ব্রাউজিং ডাটা আছে। আচ্ছা, আচ্ছা, এটা আপনাদের ব্রাউজিং এর কাজ এখানেই শেষ। ক্লিয়ার? ব্রাউজারের কাজ, ব্রাউজারে কারো সমস্যা আছে? আপনার সমস্যা আছে? পারেন ব্রাউজারের কাজটা? দেখেন তো এই শব্দগুলোর সাথে পরিচিত আছেন কিনা আপনারা? স্পামের সাথে পরিচিত। স্পাম, ওটার সাথে পরিচিত। এটা হচ্ছে স্প্যাম। স্পুফিং, স্পুফ মানে শব্দ হচ্ছে প্রতারণা করা। আর আমি আমার একটা ওয়েবসাইট লিংক পাঠাইলাম আপনার কাছে, আপনি ঢুকে দেখলেন হচ্ছে এটা ফেসবুকের মতো দেখতে, জিমেইলের মতো। হ্যাঁ, ওইটা ফিশিং, এটাকে বলে আমরা ফিশিং অ্যাটাক। ঠিক আছে, কি
কি বলে বড়শি ধরে মাছ ফিশিং অ্যাটাক করে। এখন এটা একটা স্পুফিং, মানে এটা একটা প্রতারণা। চুরি করা একটা প্রতারণা, বাট চুরি আলাদা শব্দ, এরকম একই কথা, ঠিক আছে? তাইলে এরকম করে ধরেন আপনার, যেমন আমার এখানে ধরেন একটা কি লগের সফটওয়্যার ইনস্টল করে রাখলাম, কেউ আসলো এসে ব্রাউজ ইয়ে করলো, ধরা খেয়ে গেল। হ্যাঁ, লিঙ্ক দেয়, ঠিক আছে? আপনি ঢোকার পরে ভাবলেন কি এটা জিমেইলে লগ ইন করতে বলছে, হয়তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বসে চট করে জায়গা মতো চলে স্ক্যাম ছড়ানো। ধরেন আপনার একটা মিথ্যা কথা আপনি ফেসবুক মিডিয়াতে ভালো এমনভাবে ছড়াইলেন, মনে হচ্ছে এটা রিয়েল নিউজ, এটাকে বলছে আমি স্ক্যাম। ফেসবুকে যে লিংকগুলো দেখায় ভিডিও সহ। হ্যাঁ হ্যাঁ, বহুত স্ক্যাম, ঠিক আছে কথাটা? আচ্ছা, আমাদের আজকে লাস্ট টপিকস, ঠিক আছে? এটাতে আমাদের একটু সময় যাবে ভালো, ঠিক আছে? এটা হচ্ছে ইমেইল। ইমেইলের থিওরি পড়া লাগবে আপনাদের। আপনাদের ইমেইলে যেসব প্রোটোকল ব্যবহার করে পড়ছেন? পপ, তারপরে আপনার আইএম ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, আইএমএপি, তারপরে এসএমটিপি, পড়ছেন এগুলো? গুড, বললে ভালো হয়। তাহলে আমি ওগুলো এখানে অ্যাড করি না, জাস্ট ইমেইলটা কি জিনিস আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখবো, আমাদের সিলেবাসে তাই আছে, ঠিক আছে? একটা সময় আপনার ইমেইল যখন করতো, একটা সময় আপনার 2টা কম্পিউটারই লাইভ থাকা লাগতো, বুঝতেছেন আমার কথা? এলাহি ভাই, একটা সময় 2টা পিসি লাইভ থাকা লাগতো ইমেইল করার জন্য। আপনি ইমেইল করবেন, 2টা পিসি লাইভ থাকতো ইমেইল, মানে এখন যেন আমরা মেসেজ পাঠাই না, এরকম ছিল। কেন ছিল কাহিনীটা বুঝতেছেন? কারণ তখন আপনার সার্ভার কনসেপ্টটা আসে না, ঠিক আছে? এখন যেমন আপনার আগে এই ব্রাউজিং স্পিড, এখন স্পিড হাই হয়েছে কেন? ওই যে ক্যাশ করা, লোকালি প্রক্সি দেওয়া, এগুলা আসছে। কিভাবে আগে একসময় সার্ভারের কনসেপ্টই ছিল না, পরে মানুষের মধ্যে যখন সার্ভার কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে একটা হাই পারফরমেন্স কম্পিউটার দিয়ে সব খাটাই নিব, ঠিক আছে? তখন কি করছে, একটা ইমেল করে সার্ভারে যায়, সার্ভার থেকে আবার যায়, ঠিক আছে কথা? এই জন্য এই কথা একটু হিস্ট্রি লিখছি, বাট আপনাদের ওই হিস্ট্রিগুলো দেয়নি, মানে কবে কি আসবে সেগুলো যদি আপনাদের পরীক্ষা আসে তাহলে আপনারা উইকিপিডিয়াতে দেখে নিন। হ্যাঁ, মেইল কি রিকভার? হ্যাঁ, রিকভার করা যেত। ট্রেশে জমা হয় না মেইল ডিলিট করলে? হ্যাঁ, ট্রেশ থেকে ডিলিট করলে রিকভার কেমনে করবেন? হ্যাঁ হ্যাঁ, কোথায়? আরে ওই ভিন্ন জিনিস, ওগুলো তো সার্ভার থেকে রিকভার করছে, যে স্টোরেজ করছে ইমেল সার্ভারে, ওই সার্ভার থেকে রিকভার করছে, এগুলো অন্য জিনিস। সার্ভার থেকে যাবে না, সার্ভার থেকে ডিলিট হবে, বাট সার্ভার থেকে রিকভার করা যায়। না স্যার, আর অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অনলাইনে কোনো কিছু ডিলিট হয় না। কথা হচ্ছে যে সে যদি ওইরকম ইম্পর্টেন্ট হয়, পারসন হয়তো না আমাদের সাথে সাথে ডিলিট হয় না, ক্যাশ থেকে যায়। এবং আপনি আমাদের এই পিসিতে আমি যদি একটা রেখে কোনো কিছু ডিলিট করে দিই, আবার রিকভার করা যায়। রিসাইকেল বিন ছাড়াই, রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিয়েছেন, রিকভার করা যায়। তার মানে কি? তার মানে হচ্ছে এরকম রিকভারি করছে, সার্ভার থেকে করছে, ইমেল ক্লায়েন্ট দিয়ে করে নাই, বুঝছেন তো? তাহলে একটু হিস্টোরি দিলাম। 2010 এটা তো বুঝতেছেন, 2010 সালে না, কিন্তু এস দিয়ে কি বুঝেন না? এই দশকে, মানে এর আশপাশ সময়ে এস দিয়ে বুঝায়, মানে এক্সাক্ট 10 না, এই জিনিসটা আমি জানতাম না আসলে। 2010 সালের আশেপাশে, এই যে আমি নিজেও জানতাম না এটা। হ্যাঁ, আশপাশে বুঝায়, 2010 এর আশেপাশে বুঝায়, এক্সাক্ট 10 বুঝায় না, ঠিক আছে? এই আইএলটিএস এর জন্য এক জায়গায় লিসেনিং এ বুঝছেন, একটা শুনতেছি, ওইখানে আপনার বলতেছে আপনার মানে কোনটা কি বুঝাচ্ছে, অনেকগুলা কাহিনী আছে এখানে, কোনটা দিয়ে কি বুঝায়, যেমন এম পিএম এগুলো দিয়ে কি বুঝায়, এরকম আর কি। কোনটা ওইখানে দেখি কি ব্যাপার, এখানে এস দিয়ে বুঝাচ্ছে, এরকম কি ব্যাপার, এটা এরকম নাকি কাহিনী? পরে গুগলে সার্চ দিয়ে দেখি আসলে এরকম ব্যাপারটা। এস লেখা থাকলে বোঝা যাচ্ছে আশপাশে, শুধু এস লেখা না থাকে তো বোঝা যাচ্ছে যে ফিক্সড 2010। তার মানে 2010 আর 2010 এস এর জন্য মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? এই যে আমি এখানে লিখছি, দেখেন, সাম আর্লি ইমেল সিস্টেম রিকোয়ার্ডস অথর এন্ড রিসিপিয়েন্ট, যেটা অনলাইনে থাকা লাগতেছে, বাট বর্তমানে আপনার কি ইমেইলে স্টোর এন্ড ফরওয়ার্ড মডেল, যেটা আপনার কি সার্ভারে জমা থাকে, ওই সার্ভারটাকে আমরা কি বলি? কি ইমেইল সার্ভার, তাই না? নাকি?
এটা কিসের? এটা তো দেখাইছিলেন জিমেইলে, তাই না? জিমেইলে কি কি থাকে আপনার? কম্পোজ, ইনবক্স, সেন্ড, এগুলো বুঝেন নাকি? মনে রাখবে এগুলো সবগুলো? কম্পোজ দিয়ে আমরা কি করি? মেইল পাঠানোর জন্য। ইনবক্স হচ্ছে জমা হয়ে এসে, যেটা আমাদের মোবাইল ফোনে তো এসএমএস এর মতোই সিস্টেমটা, ঠিক আছে? সেন্ড মেইল মোবাইলে একই। ড্রাফটস হচ্ছে সাময়িকের জন্য জমা রাখে, ঠিক আছে? আমাদের এটাও মোবাইলে আছে, তাই না? স্প্যাম হচ্ছে যেগুলো ধরেন আপনার যেসব ধরেন যারা মার্কেটিং করে বা যেসব গুগল মনে করতেছে এটা আমার দরকার নাই, অদরকারি, আনওয়ান। যেমন আমরা একটা গান শুনতেছি, দেখা যায় নয়েজ আসতেছে, আমরা, ঠিক আছে, একই জিনিস, গানের সিগন্যাল আর দেখা যায় একই, বাট আমার যেটা দরকার নাই সেটাকে আমরা বলতেছি নয়েজ, ঠিক আছে? একইভাবে এখানেও এটা গুগল মনে করতেছে নয়েজ, সেটা। এবং এখানে দেখেন আপনার স্প্যামে আমরা একটা জিনিস কি দেখেন, যেমন বিআইটিএম এর মেইল দেখুন অনেক সময় স্প্যামে জমা হচ্ছে, এখন প্রচুর মেইল করে নাকি আপনাদের, এখন আপনার স্প্যামে জমা হচ্ছে। গুগল মনে হয়তো কেউ হয়তো আপনার দিচ্ছে যেটা স্প্যাম, ওইভাবে মনে করতে পারে গুগল। আবার ঘন ঘন ইমেল আসতেছে, এটাও মনে করতে পারে। আপনারা যদি কেউ ইমেল মার্কেটিং করেন, তাই এটা থেকে বাঁচার উপায় হচ্ছে, ধরেন কিছুদিন একটা ইমেল থেকে মেইল করলেন, ইমেল অ্যাড্রেস আবার চেঞ্জ করে দিলেন, আবার চেঞ্জ করে দিলেন, এভাবে করা যায়। কিন্তু বিআইটিএম এটা করতেছে না, এই জন্য স্প্যামে জমা হচ্ছে। এরপর আপনার অনেক সময় দরকারি ইমেলও স্প্যামে চলে আসে, ঠিক আছে? এই জন্য আমি এটা স্প্যামটা কাছাকাছি রাখছি সবসময় চেক করার জন্য, ঠিক আছে? এরপর আপনার মোটর আমরা এখনো যাইনি, হ্যাঁ। আর এটা কি? কম্পোজ, তাই না? এগুলো সবগুলো সময় আইডিয়া আছে, হ্যাঁ? এখানে দেখেন আমাদের এখানে কিন্তু ফন্ট কিন্তু জিমেইলে বেশি নাই। যেমন আমরা মাইক্রো ওয়ার্ডে যেরকম একাধিক ফন্ট পাই না। যদি আমরা ওয়ার্ডের মতো একাধিক ফন্ট চাই, তাহলে আমাদের মাইক্রোসফট আউটলুকটা ইনস্টল করে কাজ করা লাগবে, ঠিক আছে? এখানে কিন্তু 1 2 3 4 5 6 পয়েন্ট আকারে নাই, ঠিক আছে? এখানে আছে বড় ছোট এরকম, বাকিগুলো তো সোজা নাকি? ইউটিউবের পাশেরটা কি? কোনটা? যে রাইট সাইড থেকে দিতে হবে। এটা হচ্ছে গুগল ড্রাইভের কোনো লিংক দাও, যে কোনো লিংক দিলে না, গুগল ড্রাইভের কোনো যদি লিংক দিয়ে দেন, সেটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এরকম, ঠিক আছে? আচ্ছা দেখাবো, দাঁড়ান। জিমেইলের কি কি সেটিংস আছে এগুলো সবগুলো দেখবো আমরা আজকে, হ্যাঁ, ঠিক আছে? জিমেইলের কি কি সেটিংস আছে? জিমেইল ট্র্যাকিং আপনাদের দেখাইছিলাম না ক্লাসে? ট্র্যাকিং হ্যাঁ স্যার, ট্র্যাকিংটা পুরো দেখাইছিলেন। আপনাদের সবার হয়েছে তো নাকি? এই জিনিসটা ভালো না স্যার, ভালো না? প্রতিদিন এই মেইল দেয় তারা। আমি আমার বাসায় চেক করলে কালকে ক্লাস আছে? হ্যাঁ স্যার, ভাই তাহলে এই